সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1436তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ ফারবেজ হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কক্সবাজার ভ্রমণে গিয়ে নববধূকে বিক্রি করে পালালেন স্বামী। কেন এই পাষাণ্ডতা, কেন এই নির্মমতা? অর্থের লোভে, স্বার্থের লোভে? না, কোনো কিছুর লোভেই না। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ভ্রমণে হানিমুনে কক্সবাজার গিয়ে সেখানেই তাকে বিক্রি করে জীবন নিয়ে কোনোভাবে পালিয়ে আসে এক নিরপরাধ, আমি আসলে নিরপরাধই বলবো, এক নিরপরাধ স্বামী। দেখেন, এখন শীতকাল, ঘোরাঘুরি করার খুব ভালো সময়। আমরা অনেকেই কক্সবাজার, সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি সহ বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে যাব, যাতে আপনার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যার কারণে ফারবেজের গল্পটা শুনে আপনি সতর্ক হবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ফারবেজের গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে ফারবেজ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারবেজ হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা আর দুইটা ফুফু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট দুইটা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ঘরের কামলা। আমাদের এলাকার বেশিরভাগ ঘরগুলো বানানো হতো আপনার কাদা মাটি দিয়ে ঘর নির্মাণ করা হতো, যেগুলোকে আমরা গ্রামীণ ভাষায় মাটির ঘর বলে থাকি। ওই মাটির ঘরগুলো নির্মাণ করতো আমার বাবা। শুধু যে আমার বাবা একাই এই কাজ করতো তা কিন্তু নয়, আমার বাবার সাথে আমার 2 ফুফু আছে, তারা আমাদের বাড়িতেই থাকে। আমাদের বাড়িতেই তাদের ঘর জামাই বিয়ে দেয়। 2 ফুফু আছে, তারা হচ্ছে আমার আব্বার সাথে কাজে যাইতো। আমার দাদি আর আমার মাও, আমার বড় বোনও আমার আব্বুর সাথে মাটির ওই ঘরের কাজে যাইতো। আমার বাবা বিভিন্ন এলাকাতে মাটির ঘর বানানোর জন্য কন্ট্রাক্ট নিত। এতদিনের ভিতরে ঘর নির্মাণ করে দিবে, সেই কন্ট্রাক্টের উপরে আমার ফুফু, বাবা, মা, আমার বড় বোন সবাই মিলে তখন ওই মাটির কাছে ছুটে যেত এবং মাটি দিয়ে বানানো ওই ঘরগুলো সত্যি অনেক সুন্দর। গরমে ঘরের ভিতরটা অনেক ঠান্ডা থাকতো আর শীতে ঘরের ভিতরটা অনেক গরম থাকতো। মাটির বানানো ওই ঘরগুলো দেখতে বড় অদ্ভুত এবং সুন্দর লাগতো। আমিও ছোটোবেলা থেকে আমার বাবার সাথে ওই মাটির বানানো ঘরেই কাজ করি। বিভিন্ন জায়গায় আমার বাবা, আমার দাদা, আমার দাদিমণি যারা আছে পরিবারের সবাই মিলে আমরা পুরো বংশের মানুষরা ওই একই কাজ করতে থাকি। এমন করে করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতে থাকে। দিন যত সামনের দিকে যাচ্ছিল, আমাদের আয়ের ওই রাস্তাটা দিনে দিনে কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছিল। মানে সময় যত সামনের দিকে যাচ্ছে, দিন যত সামনের দিকে যাচ্ছে, মাটির ঘরের প্রতি মানুষের আগ্রহটা দিনে দিনে কমে যাচ্ছে। আস্তে আস্তে করে টিন আসতে শুরু করে, সরকারিভাবে গ্রামগঞ্জের মধ্যে টিন দিতে শুরু করে। এরপরে মানুষ তার টিন দিয়ে ঘর বানাতে শুরু করে। এরপরে মানুষ মাটির ঘর থেকে মোটামুটি মুখ ফিরিয়ে নেয়, সবাই টিনে বানানো ঘরে থাকে এবং টিনের ঘরেই থাকতে শুরু করে। সেই সময়টাতে আমাদের পারিবারিক অবস্থা অনেকটা খারাপের দিকে চলে যায়, কারণ আমরা তো মাটির কাজ করে অভ্যস্ত, মাটির ঘর বানানোই আমাদের কাজ ছিল। তো সেই কাজটা যখন কমে গেল, তখন পরিবারের আয় ইনকাম প্রায় অনেকটাই কমে গেছে বললে চলে। দেখা গেল আগে তো 3 বেলা খাবার খেতে পারতাম, মজা মাস্তি করে চলাফেরা করতে পারতাম, অন্তত সেই দিনগুলো ভালোই ছিল। আস্তে আস্তে করে দিন যত সামনের দিকে যাচ্ছে, আমাদের পারিবারিক অবস্থাও ততটাই খারাপ হয়ে যাচ্ছে। পালাক্রমে একটা সময় মাটির ওই ঘর বানানোর কাজ আমার আব্বার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর কোথাও থেকে আমার বাবার কাছে মাটির ঘর বানানোর জন্য কোনো ডাক আসে না। আমার আব্বা তখন নিস্তেজ হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। আমার আব্বা সেই সময়টাতে অনেকটা বয়সও হয়ে যায়, কোথাও কোনো কাজকামও পায় না। আমি তখন এদিক সেদিক, এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাজের সন্ধান করতে থাকি। সেভাবে আমিও কোনো কাজ পাই না। এমন করতে করতে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে কালু কাকা বলে আমাদের এলাকার একজন লোক আছে, উনি পেশায় একজন রিক্সা ড্রাইভার। আমি তখন কালু কাকার সাথে বিভিন্ন বাজারে যাইতাম। রাতের বেলায় ঢাকা থেকে যখন আমাদের গ্রামের মানুষরা আসতো, কালু কাকা তখন তার গাড়ি নিয়ে বাস স্টেশনে গিয়ে, তার রিক্সা নিয়ে বাস স্টেশনে দাঁড়ায় থাকতো।
অনেক সময় দেখা যায় কালু কাকার সাথে আমিও বাস স্ট্যান্ড গিয়ে রিক্সা নিয়ে দাঁড়ায় থাকতাম। কালু কাকা যখন প্যাসেঞ্জার উঠাইতো, আমি তখন প্যাসেঞ্জার রিক্সাতে উঠানোর পরে পিছন থেকে রিক্সা ধাক্কাইতাম, এবং রাস্তা যদি ভালো হইতো তাহলে আমি রিক্সার পিছনে ঝুলে থাকতাম। কালু কাকার সাথে আমিও তখন এই ধরনের রিক্সার কাজ করতে শুরু করি। বহু বছর রিক্সার কাজ করে উনি আমাকে 2 টাকা 4 টাকা 5 টাকা যা দিত তাই দিয়ে আমি মোটামুটি চলতাম। এমন করতে করতে কালু কাকা একটা সময় অনেকটা বৃদ্ধ হয়ে যায়, উনি আগের মতো রিক্সা চালাতে পারে না, এবং শেষমেশ আমি তখন ওনার রিক্সাটা চালাতে শুরু করি। ওনার রিক্সা দিয়েই আমার জীবনের ইনকামের প্রথম দিকটা শুরু হয়। আমি ওনার রিক্সা চালাই এবং বিভিন্ন জায়গায় যাই, ইনকাম করি, মোটামুটি ভালো টাকা আমার তখন ইনকাম হতে থাকে। একটা পর্যায়ে টাকা পয়সা জমিয়ে আমি তখন একটা নিজে রিক্সা কিনি। একটা নতুন রিক্সা কিনে আমার মনে আছে, আমি যেদিন নতুন রিক্সাটা আমার বাড়িতে আনছিলাম সেদিনকার ওই আনন্দ ঘন মুহূর্তটা আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। আমি খুব আনন্দ করি সেদিনটাতে, অনেক আনন্দ করি। নতুন রিক্সা নিয়ে বাড়িতে আসছি, সবাই তখন আমার রিক্সা দেখতে আসে, এবং রিক্সার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা ছিল ওই সময়টাতে। যাই হোক, আমি তখন আমাদের গ্রামের মধ্যে রিক্সা চালাইতাম, বিভিন্ন ভাড়া মারতাম। এরকম করতে করতে আমি প্রায় ভালো টাকা ইনকাম করি। এমন করতে করতে একটা সময় আমাদের এলাকার এক লোকের সাথে পরিচয় হয়ে উনি ঢাকা শহরে রিক্সা চালায়। এবং ঢাকা শহরে রিক্সা চালিয়ে তিনি আমার গ্রামের থেকেও আরও ভালো টাকা ইনকাম করে। এক পর্যায়ে সেই লোকটা আমারে বলল যে আমি তোমার ঢাকাতে নিয়ে যাব, তোমার মতো আমি কিন্তু দেখতে শুনতে খুবই সুদর্শন ছিলাম, উঁচে লম্বায় চেহারায় সর্বদিক থেকে খুবই ভালো ছিলাম। আর আমার যে ছোটো ভাইটা আছে ও তখন রিক্সা চালাইতো। তা আমি চিন্তা করলাম যে আমার যে রিক্সাটা আছে এটা আমার ছোটো ভাইরে দিয়ে দিব, ও এলাকাতে চালাবে, চালিয়ে বাবা মা দাদা দাদি যারা আছে তাদের খরচটা অন্তত ও জোগাড় করবে, আর আমি শহরের দিকে গিয়ে রিক্সা চালাবো। আমি শহরের দিকে গিয়ে রিক্সা চালাইলে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবো, আমার টাকাটা জমা থাকবে, আর ছোটো ভাইয়ের টাকাটা দিয়ে সংসারটা চলবে। এই বলে তখন আমি আমার ছোটো ভাইকে আমার হাতে রিক্সাটা দিয়ে আমার গ্রামের ওই লোকের সাথে আলোচনা করে আমি তখন আপনার রংপুর থেকে ঢাকা শহরে চলে আসি। তো এই ঢাকা শহরে আসার পরে আমি তখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রিক্সা চালাইতাম। এমন করতে করতে একদিন হলো কি, সকালবেলা, শীতের সকালবেলা রিক্সা নিয়ে বেরোইছি। বেরোয়ার পরে আমি আবার ভালো ভালো জামা কাপড় পরতাম, খুব ভালো ভালো জামা কাপড় করতাম, যদিও ব্যানগাড়ি থেকে ফুটপাথ থেকে কিনতাম, কিন্তু আমার পোশাকগুলো খুব অ্যাট্রাকশনাল ছিল, মানে দেখার মতো ছিল। তো এই ধরনের পোশাক আশাক পরতাম। পরে একদিন শীতের সকালবেলা চাদর টাদর মোড় দিয়ে রিক্সা নিয়ে বেরোইছি। এমন সময় গার্মেন্টসের এক মেয়ে আমাকে ডাক দিছে, ওই গার্মেন্টসে যাবে, হাতে বাটি দেখলাম, তা আমার উঠাইলো। উঠানোর পরে আমি তখন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, মেয়েটা আমারে বলে, ভাই আপনি কি কোনো সিনেমাতে কাজ করেন? আমার মাথার চুলগুলো আবার খুব লম্বা লম্বা ছিল, আমি চুলে খুব যত্ন করতাম। তো আমি বললাম যে না বোন, আমি সিনেমায় কাজ করব কেন, আমি তো দেখতেছেন রিক্সা চালাই। বলে আপনাকে তো দেখলে রিক্সা ড্রাইভার মনে হয় না, কেমন একটা কোট পরে আছেন, মাথায় লম্বা লম্বা চুল, আবার পকেটে আপনার কলম। আমি বললাম যে দেখেন, আমি একটু ওভাবে চলাফেরা করতে পছন্দ করি। তো মেয়েটা আমাকে বলে, আপনি তো দেখতে শুনতে ভালোই আছেন, তা রিক্সা চালান কেন, অন্য কোনো কাজ করতে পারেন না? আমি বললাম না, ছোটোবেলা থেকে রিক্সার সাথে জড়িত, তো গ্রামে রিক্সা চালাইতাম, এখন ঢাকায় আসছি, ঢাকায় রিক্সা চালাই। কথা বলতে বলতে মেয়েটা আমারে বলতেছে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি বললাম আমার গ্রামের বাড়ি রংপুরে। তো এই মেয়েটার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে জানতে পারলাম মেয়েটার বাড়িও রংপুর। তো মেয়েটা আমারে বললো, ভাই কিছু মনে করবেন না, আপনি দেখতে শুনতে যেরকম সুন্দর, আপনি চাইলে আমাদের গার্মেন্টসে চাকরি নিতে পারেন, আমাদের গার্মেন্টসে কিন্তু আপনি ভালো টাকা বেতন পাইবেন, এই বাইরে রোদে বৃষ্টিতে কষ্ট করার চেয়েও আমাদের গার্মেন্টসে ঢুকে যান। মেয়ের কথাটা আমার মনে ধরছে, কারণ আমিও বেশ কয়েকটা মাস ধরে এটা চিন্তা করতেছিলাম যে আমি আর রাস্তাঘাটে রিক্সা নিয়ে দৌড়াবো না, আমি যদি একটা ভালো স্থায়ী কোনো কাজ পাই আমি সেই কাজটা করতে শুরু করব। আমারও এরকম রোদে বানে রিক্সা নিয়ে ঘুরতে ভালো লাগে না, অনেকে ভাড়া দিতে চায় না, অনেকে ভাড়ার বদলে থাপ্পড় দিয়ে দেয়, ঘরের উঠানে গেলে কুকুরের মতো ক্ষমতা দেখায়, মানে আমার কাছে এটা আর ভালো লাগে না। আমার ওই রিক্সা চালানোর পেশাটাকে একটা সময় খুব বাজে লাগতেছিল, আমি চিন্তা করলাম যে আমি রিক্সা চালাবো না, আমি এই পেশা থেকে সরে আসবো। তো মেয়েটা যখন আমারে বললো, আমি তখন তার মোবাইল নাম্বার ছিল, আমি বললাম যে আপনার মোবাইল নাম্বারটা আমারে দেন। সে সময় কিন্তু আমার কাছে মোবাইল নেই। তো মেয়ের মোবাইল নাম্বারটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তার সাথে মাঝে মাঝে ফোন দিতাম। এরকম করে মাস দেড়েক পরে আমি নিজে একটা মোবাইল ফোন কিনি। তখন ওই যে বাটনওয়ালা ফোনগুলো ছিল, অ্যান্ড্রয়েড ফোনও আছে বাট ওরকম অ্যাভেলেবেল না আর কি, বাটনওয়ালা ফোনগুলোই মার্কেটে ভালো চলতো। তো তখন আমি বাটনওয়ালা ফোনগুলোই একটা কিনলাম। কেনার পরে এই মেয়ের সাথে তখন আমি মাঝে মাঝে কথা বলতাম। তখনই মেয়ে আমাকে একটা গার্মেন্টসে চাকরি দিল। তো আমাকে গার্মেন্টসে চাকরি দিল আপনার গার্ডের, সিকিউরিটি গার্ডের চাকরি দিল গার্মেন্টসের সিকিউরিটি গার্ডের চাকরি। তবে গার্মেন্টসের সিকিউরিটি গার্ডের চাকরি হলেও না, আমার চাকরিটা ভাই বেশ ভালোই ছিল, কারণ গার্মেন্টসের মেয়েরা ঢুকতো, তাদের ব্যাগ ট্যাগ চেক করতাম, আবার তারা বেরোয়ার সময় তাদের ব্যাগ চেক করতাম। একরকম ভালো, নিজেকে অনেকটা দায়িত্ববান মনে হতো।
আবার সবসময় গার্মেন্টসের যে জিএম আছে বা পিএম আছে তারা আমাদেরকে নিয়ে মিটিং করতো। মিটিংয়ে বলে দেওয়া হতো সে যেই হোক, আমাদের গার্মেন্টসের লোক হোক, বাইরের লোক হোক, যত ক্ষমতাধরই হোক, আমরা যে কোনো কারো ব্যাগ চেক করতে পারবো। যে কোনো কাউকে সন্দেহ করে আমরা ব্যাগ চেক করার অধিকার আমাদেরকে গার্মেন্টসের মালিক দিয়ে দিছে, যার জন্য নিজেকে অনেকটা পাওয়ারফুল মনে হতো। এরকম করে গার্মেন্টসে কাজ করতেছি, টাকা পয়সাও মোটামুটি ভালো ইনকাম করি। এমন করতে করতে একটা সময় আমার মা হঠাৎ করে ঢাকায় আসছে। মানে আমি তো ঢাকায় আসছি, মার লোকে মাঝে মাঝে ফোনে কথা হইতো, মা ঢাকায় আসছে। ঢাকায় না বলে তোরা অসুস্থ, বাড়িতে চল। আমি কিন্তু বহু বছর বাড়িতে যাই না, বহু বছর হয়ে গেছে আমি বাড়ি করে যাই না, আর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও আমার নাই, বাড়িতে যাব না। তা আম্মা তখন ঢাকায় এসে আমার বলতেছে যে তোর আব্বার শরীর ভালো না, চল বাড়িতে চল। আমি যেতে চাই না, তারপরও আম্মা আমাকে জোরাজোরি করে বাড়িতে নিয়ে গেল। আমার সাথে তখন আমি গার্মেন্টস থেকে ছুটি নিলাম, 1 সপ্তাহের ছুটি নিয়ে তখন আমি বাড়িতে গেছি। এবার বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা তখন করলো কি, আমাকে বিয়ে করাই দিবে। মানে বাড়িতে নিচ্ছে মূলত আমাকে বিয়ে করার জন্য। আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ে, নাম হচ্ছে হালিমা, ওই হালিমার আমার বিয়ে করাবে। তো এখন আমি বললাম যে না, আমি এই মুহূর্তে বিয়ে করবো না, আমি গার্মেন্টসে চাকরি করি, ভালো টাকাই বেতন পাই, এর ভিতরে আমি বিয়েটা কেন করব। না, আমার আব্বা আম্মা বলতেছে বিয়ে করাই লাগবে, মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো সুন্দর, বিয়ে কর। তখন আমি বললাম যে আমি গার্মেন্টসে চাকরি করি, যে কয় টাকা বেতন পাই তা দিয়ে তো নিজেরই চলতে কষ্ট হয়ে যায়, আমি এই মেয়েকে চালাবো কেমন করে। আমার আব্বা তখন বলে বসলো, মেয়ের বাবার সাথে কথা হয়েছে, মেয়ের বাবা বলছে ব্যবসা করার জন্য তোরা টাকা দিবে। তা আমার বললো যে ব্যবসা করার জন্য টাকা দিবে। তখন আমার আসলে মানে গার্মেন্টসে যে সিকিউরিটির চাকরি করতাম ওইটা আমার কাছে ভালোই ছিল, এটা যে খুব বেশি খারাপ ছিল তা না। এর উপরে যখন আবার আমারে বলতেছে যে বিয়ে করার জন্য, তখন আমি চিন্তা করলাম যে না, যেহেতু এরকম করেই পরিবার ধরতেছে, আমি বিয়েটা করেই ফেলি, আর আমারও বয়স হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে বিয়ে করব। পরে আব্বা আম্মা আমার জন্য মেয়ে দেখলো, মেয়ে দেখতে গেলাম, মেয়েও দেখতে সুন্দর আছে। তা আমার মেয়ে পছন্দ হয়েছে, ভালো হয়েছে। মেয়ে যদিও আমার বয়স থেকে একটু বড় হবে, কিন্তু চেহারা টেহারা মাশাল্লাহ সুন্দরী। তো পারিবারিকভাবে তো আমরা গরিব মানুষ, যতটুকু সাধ্য সামর্থ্য আছে আপনার মুরগি ছালন দিয়ে ভাত খাওয়া সবাইরে। তখন আমার ছোটোখাটো করে বিয়ের অনুষ্ঠান শেষ হলে মেয়েকে নিয়ে বাড়িতে আসছি। তো এই মেয়ে নিয়ে বাড়িতে আসছি, তখন আর আমি ঢাকাতে গার্মেন্টসে যাই না, গার্মেন্টসের চাকরি মোটামুটি প্রায় ছেড়ে দেওয়ার মতো। ওর নিয়ে বাড়িতে আসছে, ওর সাথে চলাফেরা করতেছি, ওই খুবই ভালো, আমার সাথে খুবই ভালো ব্যবহার করে, আচার ব্যবহারও খুব ভালো, সর্বদিক থেকে আমার সাথে ভীষণ রকমের ভালো। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে মেয়ে তখন মেয়ের বাবার কাছ থেকে কিছু টাকা আনে। আপনার প্রথমে মনে হয় 20,000 টাকা আনে, ওই সময় 20,000 টাকারও আপনার ভালো দাম ছিল। 20,000 টাকা আনে এবং 20,000 টাকা আইনা আমার আব্বার হাতে দেয় মেয়ের বাবা, দিয়া বলে যে বলেন ছেলের এই টাকা দিয়া কিছু একটা করার জন্য। দিয়ে আমার আব্বা তখন আমারে বলে যে হালিমার বাবা তো 20,000 টাকা দিছে, এখন এই টাকাটা দিয়ে কোনো কিছু করা যাবে কিনা। আমি তখন বললাম যে 20,000 টাকা দিয়ে কি করা যাবে, আজকালকার দিনে 20,000 টাকা দিয়ে তো কিছুই হবে না, দেখুন আরও কিছু করা যায় কি না। আমার আব্বা তখন হালিমার আব্বারে বললো যে আসলে পারভেজ তো বলতেছে 20,000 টাকা দিয়ে আসলে তেমন কিছু করা যাবে না, এখন দেখেন না টাকার মান টাকা একটু বাড়ানো যায় কিনা। এমন করে কথা বলতে বলতে শেষ পর্যন্ত হালিমার বাবা আমারে 40,000 টাকায় দিবে এরকম কথা হয়েছে। তো আমার আব্বা আরও 5,000 টাকা আবদার করে 45,000 টাকা হালিমার বাবার কাছ থেকে নিছে। হালিমার বাবা আবার আপনার মানে একটু আমাদের এলাকাতে প্রভাবশালী লোক ছিল আর কি। হালিমার একটা সমস্যা আছে যার কারণে আমার কাছে বিয়ে দিছে, যেহেতু সে আমার বউ, আমি আর সেই সমস্যার কথাটা এখন আর বলতে চাই না, যা হবে হয়ে গেছে। তো যার কারণে আমার কাছে বিয়ে দিলাম, আমি বিয়ে করলাম। তো 40,000 টাকা তখন আমাকে দিছে, দেওয়ার পরে 45,000 টাকা টোটাল। তো চিন্তা করতেছিলাম যে 45,000 টাকা দিয়ে কি করব, 45,000 টাকা দিয়ে কি করব, কোন জায়গায় রাখবো এই 45,000 টাকা। এখন আমার আব্বারে বললাম যে আব্বা কী করা যায়। আব্বা আমার একটা বুদ্ধি দিল, একটা কাজ কর, এলাকাতে একটা দোকান দেখ। এলাকাতে তো আমাদের বাজার তো অনেক দূরে, আমাদের গ্রামে তেমন কোনো মুদির দোকান নেই, আশেপাশে আরও 2টা গ্রাম আছে, 3টা গ্রামের মাথা। আমার আব্বা বলে 3 গ্রামের মাথার মধ্যে তুই একটা দোকান দে, তুই দোকানটা দিলে দোকানটা ভালোই চলবে। দেখা যায় এখানে 3টা গ্রাম আছে, আর আমাদের গ্রামের যেটা হইতো যে মানুষ মানে প্রতি সপ্তাহের বাজারটা বাজার থেকে করে নিয়ে আসতো, চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন যা লাগতো ওই একবারে বাজার থেকে প্রতি সপ্তাহটা কিনে নিয়ে আসতো। এরপর দেখা যায় যে যদি টান পড়তো পাশের ঘর থেকে বাকিতে মানে হাওলাত নিয়ে আসতো যে আমাদেরকে এটা দেন ওইটা দেন, পেঁয়াজ 2টা পেঁয়াজ দেন, আমরা বাজার থেকে আনলে দিয়ে দিব, একটু রসুন দেন একটু তেল দেন, এটা ওইটা বলে আনতো। তো চিন্তা করলাম যদি আমাদের গ্রামে একটা দোকান থাকে তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর বাজারের জন্য অপেক্ষা করবে না, বা অন্যের ঘরে আর যাবে না, যার লাগবে সে আমার এখান থেকে কিনে আনবে। এই বলে আমি তখন আব্বারে বললাম যে আব্বা ঠিক আছে তাহলে আমি দোকানটা দিব। তুই দোকান তখন দেওয়ার জন্য শুরু করলাম, একজনের কাছ থেকে মাটি ভাড়া নিলাম, ভাড়ায় তখন দোকানটা শুরু করলাম, টিন দিয়ে করব। প্রায় দোকান করতে আমার প্রায় 25,000 থেকে 30,000 টাকা চলে গেছে।
তার বাকি যে টাকা আছে সেই টাকা দিয়ে মাল উঠেছি, কিন্তু আপনার এক মাসে চাউল আনলে পরের মাসে ডাল আনতে পারি না, ডাল থাকলে পেঁয়াজ থাকে না, পেঁয়াজ থাকলে রসুন থাকে না, রসুন থাকলে আদা থাকে না, মানে ময় মশলা থাকে না, একটা না একটা শর্ট আছে। তো আসলে ব্যবসার পুঁজি যদি কম হয় তাহলে তো আর ব্যবসা করে শান্তি পাওয়া যায় না। তখন আমি হালিমারে বললাম যে হালিমা, এই ঘটনা, আমি তো আর ঠিকমতো চলতে পারতেছি না, তুমি যদি পারো আরও কয়টা টাকা আমার ব্যবস্থা করো। এখন এরপরে হালিমা আমার আরও 30,000 টাকা এনে দিছে। এখন হালিমা বলছে ওই টাকা সে নাকি তার গ্রাম থেকে কোন লোকের কাছ থেকে ধারে নিয়ে দিছে, মাসে মাসে ওই টাকা আমার শোধ করা লাগবে। আর আরেক মাধ্যমে শুনতে পারছি হালিমা তার বাবার কাছ থেকে আনছে। যাই হোক, হিসাব করতে গেলে 80,000 টাকা হালিমের পরিবার থেকে আমাকে দেওয়া হয়েছে। তো এইবার 80,000 টাকা দিয়ে দোকানটা দেওয়ার পরে দোকান কিন্তু মোটামুটি আপনার দাঁড়ায় গেছে, দোকান ভালোই চলতেছে, দোকানে আর তেমন কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আয় ইনকামও ভীষণ রকমের ভালো হচ্ছে, আগের মতো কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। সর্বদিক থেকে আমার দোকান তখন খুবই পারফেক্টলি আমার দোকান চলতেছে। সবার সাথে উঠা বসা, সবার সাথে কথাবার্তা বলা, এবং প্রত্যেকে যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমার দোকানে আসা, আমার দোকান থেকে নিয়ে যায়। এই করে আমি প্রায় 1 বছর মতো দোকানদারি করি, ভালো টাকা ইনকাম করি। এতে আমার বউ হালিমার তখন প্রেগনেন্ট হয় এবং আমার একটা মেয়ে সন্তান হয়। আর আমার মেয়েটাও দেখতে পাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, অনেকটা দেখতে আমার মতোই হয় আমার মেয়েটা হওয়ার পরে তারপরেও ব্যবসা বাণিজ্য করতেছি। এইভাবে প্রায় 1.5 মাসের মাথা আমার মেয়েটা তখনও হালিমার বুকের দুধ খায়। ওই সময়ের ভিতরে আমাদের গ্রামেরই এক মেয়ে, ওর বিয়ে হয়েছে। তা বিয়ে হবার পরে নাম হচ্ছে জুলেখা। এখন বিয়ে হবার পরে স্বামীর সাথে যে কোনো রকমের একটা ঝামেলা হওয়ার পরে ওই তখন স্বামীর বাড়ি থেকে চলে আসার পরে আমাদের ওই গ্রামেই থাকতো এবং বিভিন্ন জায়গায় কাজ করতো। ধরেন কেউ কোনো বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে না, যে কারো বাড়িতে মেহমান আসছে, রান্নাবান্নার একটু চাপ পড়ে গেছে, তখন জুলেখার ডাক পড়তো। আবার অনেকে একটু বড় লোক আছে, তারা ঢাকাতে থাকে, গ্রামে আসবে, ঘরবাড়ি অপরিষ্কার, জুলেখাকে ডাক দেয়, জুলেখা পরিষ্কার করে দেয়। এরকমভাবে জুলেখা আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় তখন কাম করতো। দেখতে শুনতে ভালোই ছিল, খারাপ না। তো এই করতে করতে মাঝে মাঝে আমি আমার দোকানে কাজ করাইতাম জুলেখানে দিয়া। দোকানে আসতো, দোকানে এসে দোকান পরিষ্কার করে দিত। অনেক সময় ইঁদুরে আপনার এটা সেটা কেটে ফেলে দোকানে, তাই দোকান পরিষ্কার করতো। দোকানে আসতাম, এর জুস ঠান্ডা পানি টানি খাওয়াইতাম। এই করতে করতে আবার ওর একটা ছেলেও আছে, মানে ছেলেটার বয়স আপনার প্রায় 3 থেকে 4 বছরের মতো হবে, ছেলেটাও আছে। ওই ছেলেটারে নিয়ে ও বিভিন্ন বাড়িতে গিয়ে কাজ করে, ওর বাবা আছে, মা আছে, সবই আছে। তো এই জুলেখা তখন করলো কি, এরকম করে আমার সাথে সম্পর্কটা ভালো হওয়ার পরে জুলেখা আস্তে আস্তে করে আমার বাকিতে মাল নিতে শুরু করছে। সবসময় আমার কাছ থেকে বাকিতে মাল নেয়, আমারে বলে আপনারা মাস শেষে দিয়ে দেবো, আপনি দেন। তো দেখা যায় যে আমার কাছ থেকে বাকিতে মাল নিত। ও তো নিজের জন্য নিত। ধরেন কোনো বাড়িতে কাজ করতেছে, কোনো বাড়িতে কাজে গেছে, কাজে যাওয়ার পরে ওই বাড়ির মহিলা তারে 100 টাকা দিল যে যা 2 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আয়। ওই কী করতো, ওই 100 টাকা নিজের কাছে রেখে 2 কেজি পেঁয়াজ আমার দোকান থেকে বাকিতে নিত। এই করে আমি তোরে বিশ্বাস করতাম ও মাস শেষে বেতন পাইলে আমাকে দিয়ে দিবে। এভাবে প্রায় 3 মাসের মতো কেটে গেল। ওর এখানে আমার অনেক টাকা জমা হয়ে গেছে, কিন্তু ভাই ওরা আমার টাকাগুলো দেয় না। 3 মাসের মতো হয়ে গেল, টাকাগুলো দেয় না। না দেওয়াতে আমি ওরা টাকা খুঁজি, কী ব্যাপার জুলেখা, আমার টাকাটা দাও, আমার তো কষ্টের টাকা, আমি দোকানদারি করি, এখন আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা দাও। তো ও দিচ্ছি করে আমার ঘুরাইতেছে, আমার আর ওভাবে টাকা টোকা দেয় না। এইরকম করতে করতে একদিন হলো কি, আমি দোকান করতেছি সকালবেলা দোকানে করতেছি, হঠাৎ করে আপনার সকালের পরপরই আপনার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। হাইরে বৃষ্টি, বৃষ্টির পানিতে আপনার আমার দোকান পর্যন্ত প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। তো জুলেখা সহ আসছে, আইসা আমার দোকানে সাহায্য সহযোগিতা করছে, দোকান হিঁচে দিছে, চারপাশে বাঁধ দিয়ে দিছে, ভিতরে যাতে পানি ঢুকতে না পারে। অনেক কষ্ট করে রাত্র প্রায় 8টা থেকে 8:30 বেজে গেছে। রাত্র 8টা 8:30 বাজছে, তখন আমি দোকান বন্ধ করে দিছি। তা আমার যে টর্চ লাইটটা ছিল, ওই বৃষ্টির পানি পড়ে আমার ওই টর্চ লাইটটাও নষ্ট হয়ে গেছে, দোকানে অনেক মালামাল নষ্ট হয়েছে। তাই চিন্তা করলাম, এই অন্ধকার রাতে, রাত 8টা 8:30 বাজে, চারদিকে গুটগুটে অন্ধকার, এখন বাড়ি যাব কেমন করে। জুলেখা তখন আমারে বললো, পারভেজ ভাই একটা কাজ করেন, রাত্র তো অনেক হয়ে গেছে, এমতে তো আবার সকালবেলা ভোরে আসবেন, কারণ দোকান তো এখনও কাজ শেষ হয় নাই। তো সকালবেলা ভোরে যেহেতু আসবেন, আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে চলেন, আজকে ঘুমিয়ে যাবেন। তখন আমি বললাম যে না রে বোন, আমি তোমাদের বাড়িতে ঘুমাবো না গেলে আমার বউ টেনশন করবে। বলে দূর, আপনার বউ টেনশন করবে না, ভাববে আপনার দোকানে কোনো না কোনো কাজে আপনি আটকায় গেছেন বা কাজ করতেছেন। তাই বললাম তাইলে আমি ওরে একটু ফোন করে বলে দিই। তা আমি তখন আমার বউরে ফোন দিলাম, হালিমারে ফোন দিলাম। মোবাইলেও কিন্তু ফোনে আপনার চার্জ নেই, একটু চার্জ আছে। তাই হালিমারে ফোন দিয়ে বললাম যে হালিমা, এমন ঘটনা, আমি তো এখানে দোকানে আটকায় গেছি, আমি আজকে বাড়ি যেতে পারবো না।
ও তো আমারে বলে তাহলে কই ঘুমাইবে, আমি বললাম দোকানেই ঘুমাবো। উনি বলো আচ্ছা ঠিক আছে। তো কথাবার্তা বলে ফোন রেখে দিছি। তো এরপরে আমি জুলেখার সাথে ওদের বাড়িতে গেছি। তো ওরা আমারে খাওয়া দাওয়া করালো। খাওয়া দাওয়া করানোর পরে জুলেখা বললো আমাদের তো ঘর কম, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের রুমে ঘুমান, আমি আমার আব্বা আম্মার সাথে আমার বাচ্চারা নিয়ে ঘুমাই। তা আমি তখন জুলেখার রুমে ঘুমাইলাম। ওই করলো কি ওর বাচ্চারে নিয়ে ওর আব্বা আম্মার সাথে ও তখন পাশের রুমে ঘুমাইতে গেছে। রাত্রিবেলায় আপনার আনুমানিক প্রায় 1টা-1.5টার মতো বাজে। ও এসে দরজা ধাক্কাইতেছে। দেখে আমি তখন দরজা খুললাম। কি হয়েছে জুলেখা? তা বলতেছে আমার আব্বা যেমনি নাক ডাকে আব্বার কারণে ঘুমাইতে পারি না, আমি আবার নাক ডাকা মানুষ সহ্য করতে পারি না, আমার আব্বা যেভাবে নাক ডাকে আমার ঘুম আসে না, আমি যার জন্য চলে আসছি। আমি তখন বললাম তাহলে কি আমি এখন আমার বাড়িতে চলে যাব না দোকানে যাব? বলে না না না, আস্তাগফিরুল্লাহ, কি বলেন, এত রাতের বেলা আপনি দোকানে যাবেন কেন, আর আপনার বাড়িতেও বা কেন যাবেন, আপনার কোথাও যাওয়ার দরকার নাই, আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাই। আমি বললাম আরে কি বলো, নিচে কেমনে ঘুমাইবা, বৃষ্টি হয়েছে, ঘরের ভিতরেও কিন্তু পানি, ওদের ঘরেতেও কিন্তু পানি। তাই বললাম এই পানির মধ্যে তুমি কেমনি ঘুমাইবা, এখন একটা কাজ করো, নাইলে তুমি ঘুমো, আমি নাইলে আমার বাড়িতে চলে যাই। আমারে বলে যে না না না, আপনি যাইন না, আচ্ছা চলেন আমরা এক খাটেই ঘুমাই, মনে যদি কোনো হারামি না থাকে তাই এর সমস্যা কি। তো আমি আসলে চাই নাই সত্যি কথা বলতে, তারপরেও গিয়ে আমার সাথে খাটের মধ্যে শুইছে। এখন শোয়ার পরে যা হইল তা তো বুঝতেই পারেন, যেমন একটা ঘটনা ওর সাথে আমার ঘটে গেল। তা আমি এটা চাই নাই, এটা হয়ে গেছে। এবং এরপর আমি সকালবেলা এসে দোকান খুললাম, দোকান সামলাইতেছে, দোকান চলতেছে। তো ওই রাতের পরে জুলেখার সাথে আমার সম্পর্কটা আরও আপনার গভীর হয়ে গেল। আগে তো যেমন যেমন ছিল যেমনই ছিল, বাট এখন দেখা গেলো যে সম্পর্ক আরও ভালো। এবার দেখেন 19 থেকে 20 হইলে জুলেখা আমার দোকানে, এই আমারে ডিম দেন, আমার তেল দেন, আমার পেঁয়াজ দেন, রসুন দেন, চাল দেন, আদা দেন, এই দেন সেই দেন, মানে ওর দিতে দিতে শেষ নাই। এই করতে করতে জুলেখা আমার কাছ থেকে প্রায় 15,000 টাকার মতো বাকিতে মাল খাইয়ে ফেলছে। এইটা প্রায় আপনার 7-8 মাস টোটাল এরকম প্রায় 10-15 হাজার টাকার মতো টাকা চলে আসছে। কাগজে লিখে রাখছি হিসাব কইরা। এইবার ভাই ও আর আমার দোকানেও আসে না, আমার দোকানের আশেপাশেও আসে না। আর কোনো মালের জন্য যদি ডাকি, কোনো কাজের জন্য ডাকি যে জুলেখা আসো আমার কাজ আছে দোকানে, ওই আমার দোকানেও আসে না। ওই তখন করে কি আপনার সাপ্তাহিক যে বাজারটা বসে, যে হাটটা বসে, ওই হাট খোলার ওই হাটে গিয়া ওইখান থেকে তখন বাজার নিয়ে আসে। ওইখানে যায়, ওইখান থেকে বাজার করে ব্যাগ ভরে বাজার নিয়ে আসে, আমার দোকানেও আসে না, আমার বাকি টাকাও দেয় না, আমার সাথে কথাও বলে না। এবং সেই মুহূর্তে আমার দোকানের অবস্থা শুধু জুলেখা না, আরও অনেকগুলো মানুষ আমার কাছ থেকে বাকিতে নিয়ে আমার যে পুঁজি ছিল, আমার পুঁজি কিন্তু শেষ। আমি নগদ টাকা দিয়ে মাল কিনে আই না, বাকিতে মানুষটা খাওয়াই ফেলছি। আমি এখন আর মালও আনতে পারি না। আমার দোকানে মনে হয় শুধু লবণ ছাড়া আর অল্প কিছু মুদির মাল ছাড়া আর কিছুই নেই, মানে সব আমি মানুষকে খাওয়াই দিছি। এই দিক দিয়ে বউ আমার সাথে ঝগড়া করতেছে, এত টাকা তোমারে পুঁজি দিলাম, দোকানে মাল নাই, কি ব্যবসা বাণিজ্য করো, মানে হালিমে আমার সাথে খারাপ ব্যবহার করে। এদিক দিয়ে মানুষের কাছ থেকে বাকিতে মাল উঠাইতে পারি না। এমন করতে করতে একদিন জুলেখা করলো কি, আপনার বাজারের ব্যাগ নিয়ে হাট খোলার দিনে বাজার করিয়া আপনার বিকেলবেলাও যাইতেছে আমার দোকানের সামনে দিয়া। তো দেখতেছে ওর ব্যাগের মধ্যে বাজার, আমি ডাক দিলাম জুলেখা এদিকে আসো। ওই আসে না, চলে যায় পর আমি পিছন থেকে যেয়ে ধরছি ওর ব্যাগটা ধরে দেখতেছি ব্যাগের ভিতরে আপনার পেঁয়াজ, রসুন, লবণ সব। আমি বললাম আমার কাছ থেকে বাকিতে মাল খাইলা, আমার কাছ থেকে বাকিতে মাল নিয়া এখন নগদ টাকা দিয়া বাজার থেকে মাল আনো, আমার অপরাধ কি? আমার দোকান থেকে মাল কিনো না কেন, আমার দোকান আসো না কেন? এই টানাটানির একটা পর্যায়ে জুলেখা তখন করে কি আমারে বলা ছাইড়ে দেন, আমি বাড়ি যাব। আমি বললাম আরে ছাইড়ে দিব, আমারে বাকি টাকা দিয়া যাও, আজকে আমি দোকানের সাথে বানবো তোমারে, হয় আমার বাকি টাকা দিবা নাইলে আমি তোমারে বানবো। এই কথা ভাই ডাকাডাকি করে একটা পর্যায়ে তখন করলো কি, ওর পায়ের জুতা গুলে আমার ঠাস ঠাস করে আমার গালের মধ্যে 2 বাড়ি বসায় দিছে। আমার গালের মধ্যে জুতা দিয়া 2 বাড়ি। জুতার বাড়ি দেওয়ার পরে আমি তখন বললাম যে জুলেখা কি করলাম। এখানে আরও কিছু মানুষ ছিল, আরও অনেকে লোকজন ছিল, সবাই তখন মানে জিনিসটা দেখছে। ওই আমারে বলতেছে লম্পট বেটা, তুই আমার গায়ে হাত দিলি কেন? এই বলে আমার জুতা দিয়া মাইরাও তখন দোকানের সামনে দিয়ে ব্যাগ নিয়ে চলে গেছে। তো দোকানে যারা মানুষ ছিল আরও, তারা আমারে বলে যে পারভেজ ভাই, এই মেয়েটা তো একটা বেয়াদব, এই তো একটা বেয়াদব, এ বিভিন্ন ছেলের সাথে খারাপ কাজ করে আমাদের গ্রামে। এখন আপনি আমাদের গ্রামের একজন সম্মানিত দোকানদার, এই আপনার গায়ে জুতা দিয়া বাড়ি দিল, ভাই এটা সহ্য করা যায় না, আপনি চেয়ারম্যানের কাছে বিচার চান, মানে আল্লাহর কি হুকুম। এই ঘটনার কথাবার্তার মাঝেই পিছন থেকে চেয়ারম্যান হুন্ডা নিয়ে আসছে। হুন্ডা নিয়ে আসার পরে এলাকার লোকজন তখন চেয়ারম্যানরা দাঁড়া করে আমার দোকানের সামনে দাঁড়া করে বলতেছে যে ভাই সেইভাবে পারভেজের সাথে ঘটনা ঘটছে, মাল নিয়ে যায়, এখন পারভেজের বাকি টাকা দেন, এখন বাজার থেকে মাল আনে খায়, বাকি টাকা খুঁজছে। হালিমা আরে আপনার কি বলে, এই জুলেখা তখন জুতা খুইলা এই পারভেজ বাইরে মারছে। চেয়ারম্যান হুন্ডা থেকে নাইমা, আবার চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক ভালো, খুবই ভালো, উনি আমার কাছ থেকে আবার বাজার সাজার নিয়ে যায়।
উনি আইসা আমারে বলতেছে, কিরে ফারবেজ কী হয়েছে? আমি বললাম, লোকজনে যা বলছে তাই হয়েছে, জোলেখা আমার জুতা দিয়ে বাড়ি দিছে। তা চেয়ারম্যান আমার এগুলো, তুই কি বিচার চাস? আমি বললাম, হ্যাঁ বিচার চাই। তো বলে, ঠিক আছে, তাহলে আজকে তো হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, আমি টাইম দিতে পারবো না, শুক্রবারে বিকেলবেলা তোর দোকানে বসবো, শুক্রবারে বিকেলবেলা আমি চৌকিদার পাঠাইয়া জোলেখারে তোর দোকানে আনবো। তাই এর আগে পর্যন্ত এটা নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নাই, জোলেখারও কোনো কিছু বলার দরকার নাই। দরবারের বিষয় নিয়ে জোলেখারে কিছু বলিস না, তাইলে হয়তো জোলেখা বাড়ি থেকে বাইকে যাবে, পালাইয়া যাবে, তা আমি আর জোলেখারে পাবো না। দরবারের বিষয়, মেলের বিষয়, জোলেখারে কাউকে কিছু বলার দরকার নাই, আমি এটা সমাধা করে দিব, তুই মন খারাপ করিস না। এই বলে চেয়ারম্যান সাহেব তখন চলে গেল। আমার বউয়ের কানে কিন্তু এই খবর আসে না। আমি কিন্তু বাড়িতে আসছি, আইসা বললাম যে শুক্রবারে আমি জোলেখার কাছে অনেক টাকা পাবো, শুক্রবারে 3টা বাজে আমি জোলেখার কাছে বাকি টাকা চাইছে, ও দেয় না, ঝামেলা করতেছে, চেয়ারম্যানের কাছে বিচার দিছি, শুক্রবার 3টা বাজে আমার দোকানে বিচার হবে, এখন জোলেখা আসবে। তো ওই দিন হলো কি, আল্লাহর কি হুকুম আর কি, বৃহস্পতিবার বিকালবেলা আমার শ্বশুর শাশুড়ি আসছে আমাদের বাড়িতে আমার ছেলেকে দেখার জন্য, আমার মেয়েরে দেখার জন্য। মেয়েটা একটু অসুস্থ, মেয়েটারে দেখার জন্য আসছে। তো আসার পরে বিকেলবেলা আমার শ্বশুরে আমার বউ তখন জানাইলো যে এমন এমন ঘটনা, এই তোমাকে ছেলের কাছ থেকে নাকি জোলেখা নামের এক মহিলা বাকিতে মাল নিচ্ছে, এখন টাকাও দেয় না, মহিলা বাজার থেকে বাজার এনে না খায়, কালকে বিকাল আছে, বিকালবেলা দরবার। তো যেহেতু আমার শ্বশুর একটু ক্ষমতাধর, একটু পাওয়ারফুল লোক, সে চিন্তা করলো যে জামাইরই দরবারে আমি যদি থাকি তাহলে তো আমি আমার জামাই টাকাটা উদ্ধার করে দিতে পারবো, বা এলাকার লোকজন আমার জামাইয়ের কাছ থেকে এবার বাকি দেখাইতে একটু হিসাব করে খাবে, যেহেতু উনি একটু ক্ষমতাবান লোক। উনি তখন করলো কি, দরবারের মধ্যে শুক্রবারে বিকেলবেলা আমার শ্বশুর দরবারে হাজির হয়েছে, আমার শাশুড়িও গেছে, আমার বউও গেছে, আমার আব্বা আম্মাও গেছে, গ্রামীণ দরবার তো মোটামুটি সবাই গেছে। চৌকিদারে গিয়া তখন জোলেখারে হাজির করা হলো, জোলেখা তখন আসছে। আসার পরে তখনই আমারে জিজ্ঞেস করলো, এবং যারা সাক্ষী ছিল তারা সাক্ষী দিল যে ভাই গিয়ে ওর ব্যাগ ধরছে, ব্যাগ ধরার পরে ওই জোলেখা তখন ওরে জুতা খুলে জুতা দিয়ে মারছে। তো এই অবস্থার ভিতরে তখন জোলেখারে জিজ্ঞেস করলো, চেয়ারম্যানে জিজ্ঞেস করলো যে তুই এটা কী করলি? ওই গ্রামের একজন সম্মানিত দোকানদার, তুই ওর কাছ থেকে বাকিতে মাল খাইলি, এবং বাকির টাকা তো দেয়ছে না, এখন বাজার খাস দোকান থেকে, আর বাজার নেস না, মূল বাজার থেকে, বড় বাজার থেকে বাজারে না বাজার খাস, অ্যান্ড বাকির টাকা চাওয়াতে তুই জুতা খুলে ওরে মারলি, এর কারণ কি? জোলেখা তখন বলে যে না, আমি তো জুতা খুলে ওরে মারছি আমার বাকির টাকা চাওয়ার জন্য না, আমার বাজারে ব্যাগ ধরার জন্য না, অন্য কারণে। তো চেয়ারম্যান তখন বলল, অন্য কারণ? অন্য আবার কি কারণ? জোলেখা তখন বলল যে ওই লম্পটটা আমার শরীরের লজ্জাজনক জায়গায় হাত দিছে। তো এখানে যারা ছিল তারা বলে যে না, এই জোলেখার শরীরের কোনো খারাপ জায়গায় পারভেজ ভাই হাত দেন, এই জোলেখা মিথ্যা কথা বলতেছে, জোলেখার শরীরে খারাপ জায়গায় কোনো হাত দেয় নাই। জোলেখা তখন বলতেছে যে চেয়ারম্যান সাহেব যান, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, কোরআনটা ওর মাথায় দিয়ে ওরে জিজ্ঞেস করেন ও আমার সাথে খারাপ কাজ করছে কিনা, ওই আমার সাথে খারাপ কাজ, অবৈধ কাজ করছে কিনা ওরে জিজ্ঞেস করেন, ও করছে কিনা জিজ্ঞেস করেন। দরবার হলো কি নিয়ে, দরবার গেল কই দিয়ে, মানে কোন দিকে? আমি তো ভাই তখন একদম হতভঙ্গ হয়ে গেলাম। আয় হায়, পুরো 2-3 গ্রামের মানুষ আমার শ্বশুরের জায়গায় সবার সামনে ওই আমারে বলতেছে ওর সাথে আমি খারাপ কাম করছি। চেয়ারম্যান যখন জিজ্ঞেস করলো আমারে, কি বলে ফারবেজ, তুমি ওর সাথে খারাপ কাজ করছো? আমি বললাম না চেয়ারম্যান সাহেব, আমি এই ধরনের কোনো কাজ করিনি। জোলেখা বলে, ও যদি কোরআন মাথায় নিয়ে বলতে পারে ওই আমার সাথে খারাপ কাজ করে নাই, আপনারা যা বলবেন তাই হবে, আর যদি ও কোরআন মাথায় নিয়ে বলতে না পারে তখন কি হবে এটা বলেন। আমার শ্বশুর তখন লাভ দুইটা বলতেছে, যদি আমার মেয়ের জামাই যদি সত্যিই কোরআন মাথায় নিয়ে এটা বলতে না পারে, তোমার তো টাকা মাফে, বাকি টাকা তো মাফে, উল্টা আমি তোমার আরো 50,000 টাকা দিব, এই যাও কোরআন শরীফ নিয়ে আসো। তো আমাদের গ্রামে তখন একটা যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলি আর কি, একটা প্রবাদ ছিল যে কেউ যদি মিথ্যা বলে কোরআন শরীফ ধরে তাহলে নাকি বানর হয়ে যায়, মিথ্যা বলে কোরআন শরীফ ধরলে বানর হয়ে যায়। তো যখনই কোরআন শরীফ আনতে গেছে তখনই ভাই আমার শরীরের মধ্যে দিচ্ছে মোসর। আয় হায়, আমি যদি বানরই হয়ে যাই, কোরআন মাথায় নেওয়ার পর আমি যদি বানর হয়ে যাই, তাইলে আমার টাকা পয়সা দিয়ে আর কী হইব? কোরআন আইনে আমার শ্বশুর তখন আমার হাতে দিল যে ফারবেজ কোরআন ধরো। আমি তখন আর কোরআন ধরি না। আমার শ্বশুর বলে, কী ব্যাপার ফারবেজ, কোরআন ধরো, কোরআন ধইরা কোরআন মাথায় নিয়ে তুমি বলো এই মেয়ের সাথে তুমি কোনো খারাপ কাজ করো না, এই মেয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, বলো তোমার টাকা আমি এই মুহূর্তে উদ্ধার করে দিব। আমি আর কোরআন ধরি না। কোরআন না ধরাতে আমার বউ তখন করলো কি, দৌড়ে আইসে জুতা খুইলে গ্রামবাসীর সামনে আমাকে জুতা দিয়ে মারতে শুরু করছে। জুতা দিয়ে মারতে শুরু করলো। আমার শ্বশুর তখন মাটির মধ্যে বসে গেল এবং সবাই মিলে তখন আমার বউরে ধরে বলতেছে, আপনি শান্ত হন,
এরকমটা করেন না, একটু শান্ত হন, আমরা দেখি কি করা যায়। তো এই চেয়ারম্যান তখন ওইটা বলতেছে যে আমার শ্বশুরে বলে তাইলে তো এটা প্রমাণ হইলই যে পারভেজ এই জুলেখার সাথে খারাপ কাজ করছে এবং খারাপ কাজ করার কারণে জুলেখা ওর জুতা দিয়ে মারছে, আসলে বাকি টাকা লেনদেন না। এখন আপনি যে 10 জনের সামনে একটু আগে কথা দিলেন আপনার মেয়ের জামাই যদি কোরআন শরীফ ধরতে না পারে আপনি 50,000 টাকা দিবেন, এটার কি হইল? আমার শ্বশুর বলে হ্যাঁ আমি বলছি আমি দিব, আমি যেহেতু এটা ওয়াদা করছি আমি এটা দিবই, তবে আগে আমি আমার মেয়ের ওর সংসার থেকে নিয়ে যাব। এই বলে আমার শ্বশুর তখন আমার বউরে নিয়ে এই দরবার থেকে আমার ওয়াইফকে আর আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার কিছুদিনের মাথায় ওই জোলেখারে আমার শ্বশুর নাকি 50,000 টাকাও দিয়ে দিছে। ওই সময় আমার দোকান বন্ধ হয়ে গেছে, মানে দোকানে তো মালও নাই, কিছুই নেই, বাকিতে তো খাওয়াইয়া দোকান ফুটিয়ে দিলাম। আমার শ্বশুর ওই মহিলারে জোলেখারে 50,000 টাকাও দিল, দেওয়ার পর আমার মেয়েরে আর আমার বউরে নিয়ে গেছে। আমি তখন এই বাড়ির মধ্যে পড়ে রয়েছি। এভাবে প্রায় আরও 3-4 মাসের মতো কেটে গেছে। জুলেখা হালিমা আমার বাড়িতেও আসে না, আমার কোনো খবরও নেই না, হালিমার সাথে আমার কোনো যোগাযোগও নেই, মেয়েটারও আমি দেখি না। এই 4-5 দিন মানে 3-4 মাস পরে আমি তখন একদিন গিয়ে চেয়ারম্যানের পা চেপে ধরছে। চেয়ারম্যানের পায়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে যে কাকু আমার মেয়ের আইনা দেন। আমার কলজা ফাইটা যাইতেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের আমি কোলে নিতাম, আদর করতাম, আমার মেয়ে হঠাৎ করে আমার কাছে নাই, মনে হয় যেন আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, ভাই আমি আর নিতে পারতেছি না। আমি হাউমাউ করে চেয়ারম্যানের পা ধরে কান্না করতেছি যে আপনি আমার মেয়ের আইনা দেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আমি সব কিছুর জন্য স্বীকার করি, আমি সব কিছুর জন্য স্বীকার আছি, আমি আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমার মেয়ের আইনা দেন। চেয়ারম্যান তখন বললো ঠিক আছে তোর বাবারে আনিস, আমি তোর বাবার সাথে কথা বলবো। পরে আব্বারে আনছি, আব্বা চেয়ারম্যান তখন সবাই মিলে বৈশা একটা সময় জুলেখাদের বাড়ি আপনার ইয়েদের বাড়িতে হালিমাদের বাড়িতে গেল এবং যাওয়ার সময় আমাকে সবাই সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান তখন আমার শ্বশুরে ধরে বলতেছে যে একটা মেয়েটার মুখের দিকে তাকাইয়া হইলেও আপাততর জন্য আপনারা একটু শান্ত হন, ওর কাছে ওর বউটারে দিয়ে দেন, কারণ মেয়েটা তো ইতিম, আর আপনার মেয়ের যেহেতু আগ থেকে এরকম একটা ঘটনা আছে, এই মেয়ের অন্য জায়গায় বিয়ে দেওয়া আপনার জন্য দায় হয়ে যাবে, যা হবার তা তো হইছেই। আপনি দরবারে গিয়া হঠাৎ করে 50,000 টাকা দিবেন এটা তো বলার দরকার ছিল না। এখন আমি জনপ্রতিনিধি, 10 জনে আমারে ভোট দেয়, এখন আমি যদি এইটার মানে বৈধতা না দিই তাহলে তো মানুষ আমারে খারাপ জানবে, যার কারণে আমিও আপনারে বলছি আপনিও টাকা দিয়ে দিচ্ছেন। যাই হোক আপনার টাকা পয়সা তো অভাব নাই, আলহামদুলিল্লাহ আপনার তো ভালোই টাকা পয়সা আছে, দিয়ে দিছেন তো দিছেন, আপনার তো মেয়ের আর জীবনটা নষ্ট করে না, ছেলেটার কাছে দিয়ে দেন। আমার শ্বশুর তখন বলল যে আমি দিতে পারি, একটা শর্ত আছে, শর্ত হচ্ছে আমার মেয়ে যাবে কিন্তু আমার মেয়ে আর কখনো আমার বাড়িতে আসতে পারবে না। আমি তো দিব না, মানে উনি দিবে না, কিন্তু ওনার মেয়ে যদি যায়, মানে আমার হালিমা যদি চলে আসে তাহলে হালিমার কোনোদিনও ওনার কাছে যাইতে পারবে না, এই ওয়াদা যদি করে তাহলে হালিমা যাইতে পারবে, নাহলে উনি হালিমা কীভাবে দিবে না, কারণ আমার বউ কিন্তু মোটামুটি রাজি আছে আমার কাছে চলে আসার জন্য। এবার আমি গিয়ে আমার বউরে ধরলাম, বউয়ে আবার এদিক দিয়ে আমার শাশুড়ি আমার শ্বশুরে মোটামুটি রাজি করাই ফেলছে, মোটামুটি সবাই রাজির পথে আছে। আমার বউ বলতেছে যে আমি যেতে পারি, এক শর্ত আছে, শর্ত হইলো তুমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলবা যে তুমি আর কোনো নারীর সঙ্গে খারাপ কাজ করবা না, যদি তুমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে এটা ওয়াদা করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব, তা না হলে আমি যাব না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে আমি মেয়ের মাথায় 1 হাত দিলাম, তোমার মাথায় আরেক হাত দিলাম, আমি 2 হাত 2 মাথায় দিয়ে ওয়াদা করলাম আমি কোনোদিনও কোনো নারীর সঙ্গে আর খারাপ কোনো সম্পর্কে লিপ্ত হব না, আমি এটা ওয়াদা করছি। তারপর আমার বউ গিয়ে আমার শ্বশুরের পা ধরে কান্না করতে শুরু করছে যে আব্বা আপনাদের জামাইতে এরকম করছে এবং ও আর কখনোই খারাপ কাজ করবে না, আমি ওর সাথে যাব। পরে আমার শ্বশুর রাজি নেয়, ও বহু কষ্টের পরে আমার বউরে আমি নিয়ে আসি। মোটামুটি শ্বশুর তখন পরে এই তো রাগ ঠান্ডা হওয়ার পরে উনিও মোটামুটি রাজি হয়ে গেছে, কিন্তু রাজি হলে পরেও তিনি আর 1 পয়সাও আমারে দেয় না, আমাদের পরিবারে আসেও না, মানে আমাদের সাথে আর কোনো ভালো সম্পর্ক ওনার নাই। ওই পর্যায়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি এখন কি করব। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যাই আমার শ্বশুর দিছে সবই তো মার খেলাম, এখন তো আর আমার কাছে কোনো টাকাও নাই পয়সাও নাই, এখন ভবিষ্যতে আমি চলবো কি করে, খাবো কি? এই অবস্থার মধ্যে আসার পরে আমি ভাবলাম একটা কাজ করি, দেখি ঢাকায় যে আগে আমি চাকরিটা করছিলাম ঢাকায় ওই চাকরিটা করা যায় কিনা। তো ঢাকায় যাদের সাথে চাকরি করতাম এদের অনেকেরই ফোন নাম্বার আমার মোবাইলে ছিল, তেনাদের সাথে তখন যোগাযোগ করলাম, তারা বলে যে আসলে হয়তো চাকরি হতে পারে, আপনি চলে আসেন। পরে আমার বউরে জানাইলাম যে গ্রামে তো একটা কলঙ্ক হয়ে গেছে, আমার আব্বা আম্মারেও বলছি, সবাই তখন আমার সাপোর্ট দিল যে হ্যাঁ ঢাকায় চলে যা, যেহেতু গ্রামে একটা কলঙ্ক হয়ে গেছে, একটা খারাপ কলঙ্ক হয়েছে, একটা খারাপ মেয়ের সাথে তোর একটা সম্পর্ক হয়ে গেছে, তো এখন আর এটা নিয়ে কথা বাড়াবাড়ি না করে তুই শহরে বন্দরে চলে যা, ওইখানে থাকাটাই ভালো হবে। আর পকেটেও টাকা নাই, বউ আছে সন্তান আছে, তাদের তো খরচ লাগে,
তো এই চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি আবারও ঢাকায় চলে যাই। পরে রংপুর থেকে আমি পুনরায় আবারও ঢাকার পথে রওনা দিলাম। তো ঢাকায় আসার পরে 3 দিন পর্যন্ত বন্ধু বান্ধবের বাসায় থাইকা 3 দিন পরে আমি যেই গার্মেন্টসে চাকরি করতাম ওই গার্মেন্টসে পুনরায় আমার আবারও চাকরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার চাকরি জীবন এবার খুব ভালো কাটতেছে। আমি নামাজ কালাম পড়তেছি, ভালো পথে চলতেছি। এবং একটা সময় আমি তখন আপনার যে ছিল নাইট গার্ড ছিল, ওই গার্ডদের সুপারভাইজার হয়েছিলাম। ওই গার্মেন্টসের যেই সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের সুপারভাইজার আমি হয়েছি। তো তখন কিন্তু আমি ভালো টাকা বেতন পাইতাম, মোটামুটি ভালো টাকায় বেতন পাই। মানে প্রতি মাসে মাসে বাড়িতে যাই, দান সরকার করি, মানুষের টাকা পয়সা দিই, খুব ভালোভাবে আদর আপ্যায়নে আমার দিনগুলো কাটতেছে। এরকম করে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো কেটে যায়। 1.5 থেকে 2 বছরের মতো কাটে, আমি ঢাকাতে চাকরি করি। 1.5-2 বছর পরে আমার নাম্বারে একটা ফোন আসে। ফোন আসার পরে আপনার ফোনটা আসে আপনার সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে। আমি মাগরিবের নামাজটা পড়ে বেরিয়েছি, সময় ফোনটা আসে। আসার পর আমি তখন ফোনটা রিসিভ করে, একটা আননোন নাম্বার রিসিভ করার পরে একটা মেয়ে আমারে বলতেছে যে ফারভেজ ভাইয়া ভালো আছেন, এমনি বলে। তা আমি বললাম যে হ্যাঁ আমি ভালো আছি, আপনি কে? পরে আমারে বলে ভাইয়া আমার নাম চাঁদনি। তো আমি বললাম যে আপনার নাম চাঁদনি, আমি তো আপনার চিনি না, আমার নাম্বার কই পেয়েছেন? বলে ভাইয়া যে কোনোভাবে হোক আপনার নাম্বারটা পাইছি, আমি খবর পাইছি আপনার নাকি একটা গার্মেন্টসের সুপারভাইজার। ভাই আমার একটা চাকরি দেওয়া যাবে, আমার পারিবারিক অবস্থা খুব খারাপ। তখন আমি বললাম যে আপনার বাড়ি কোন জায়গায়? তো বলো যে উলুখালা। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমার বাড়িও তো ওইদিকেই, তাই আপনি কি চাকরি করবেন? বলে হ্যাঁ আমি চাকরি করবো ভাইয়া, যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি তাহলে আইসেন। যেহেতু আমাদের এলাকার মেয়ে একটা বিপদে পড়ছে, যেটা চাকরি দরকার, আমি তারা চাকরি দিব। যেহেতু আমি সুপারভাইজার, আপনার সিকিউরিটি গার্ডের সুপারভাইজার, ম্যানেজারের সাথে, ভিএমের সাথে, জিএমের সাথে, সবার সাথে তো আমার ভালো সম্পর্ক। তাহলে ও যদি আসে তাহলে ওরা একটা চাকরি দিলে তো আমার কোনো সমস্যা নেই, আইসো। এই কথা বলার প্রায় 4 দিন পরে এই মেয়ে একদিন সকালবেলা আমার ফোন দিয়ে বসছে। ভোরে আমি তখন ঘুমাইতে আসছি, ফোন দিয়ে কইতেছে ভাইয়া আমি তো আসছি, আমি তো কমলাপুরে এমন জায়গায় আছি। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো, অমুক জায়গায় চলে আসো, একটা সিএনজি নিয়ে চলে আসো। তো যে ঠিকানা দিয়েছি ঠিকানা অনুযায়ী মেয়ে চলে আসছে, এবং আসার পরে মেয়ে বোরকা পরে আসছে, এমনি লম্বা টম্বা, খুব লম্বাই দেখাচ্ছে কিন্তু বোরকা পরা। পরে আমি বললাম তুমি যে আসছো, এখন জামা কাপড় তো পাল্টাইতে হবে, গার্মেন্টসে তো যাইবা, তো এখন জামা কাপড়গুলো পাল্টাবা কই? যদি কিছু না মনে করো, আমার রুমে আমি একাই থাকি, এখন তুমি কি ওইখানে গিয়ে পাল্টাইবা? বলে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো মেয়ে জামা পাল্টাইতে গেল, আমি আবার রুমের ভিতরে একটু ঢুকলাম, ওই মেয়েরে দেখার জন্য না, অন্য একটা কাজে। এখন অন্য একটা কাজে ঢুকার পরে আমি তো মেয়েরে দেখা পুরো পাগল। এই মেয়ে একেবারে বাংলাদেশি নায়িকা, একবারে সম্পূর্ণ রকমের আপনার পপির মতো। আমার তো দেখে মনে হচ্ছে আর এটা মনে হয় পপি, একদম পপির মতো, লম্বা টম্বা, শরীরের গঠন, চেহারা একেবারে পপি। ঠিক কী রে, এই মেয়ে কোত্থেকে আমার বাসায়? আমি তো বিশ্বাস করতে পারিনি, এত সুন্দর মেয়ে। তাই আমি মেয়েরে দেখে বলতেছি যে আপনি এত সুন্দর চেহারা, আপনি কি বুঝে এনে চলে আসছেন? পরে বলে ভাই আমাদের সাংসারিক অভাব, আপনারা কি বলবো আর বলে তো বোঝাতে পারবো না। আমার বিয়ে হয়েছে, আমার স্বামীটা ভালো না, নেশা করে, খারাপ। আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাও মারা গেছে, আব্বা আম্মার উপরে পড়ে আছে, ভাই বোনেদের আমার অনেকগুলো ভাই বোন, সংসার চলে না, প্রচুর অভাব অনটন। যার কারণে ভাইয়া আমি এই গার্মেন্টসে চাকরি করার জন্য আসছি। অনেকজনের কাছ থেকে যোগাযোগ করছি, ঢাকায় কেউ আসছে কিনা। পরে একজনের মাধ্যমে আপনার নাম্বারটা পাইছি, উনি বললো আপনার নাকি গার্মেন্টসের সুপারভাইজার। তাই আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো দেখি তোমার জন্য কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তাই মেয়ে রেডি হলো, মেয়ে নিয়ে আমি গেছি, গিয়া সুপারভাইজার যে হলের যে সুপারভাইজার আছে ওনারা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে এমন ঘটনা, আমার এলাকার মেয়ে, দেখেন তো একটা পোস্টায় ঢুকানো যায় কিনা। তো তখনও কিন্তু আপনার কর্মখালি নেই, বোর্ড লাগানো আছে। এরপরও আমি আমার এলাকার মেয়ে সুপারিশ করার কারণে মেয়েটার তখন একটা ভালো চাকরি হয়েছে। তাই চাকরি হওয়ার পর আমি যে এলাকাতে থাকতাম আর কি, ওই গার্মেন্টস আমার যে এলাকা, সেই এলাকাটা মোটামুটি অনেক কঠিন এলাকা। ওইখানে আপনার থাকাটা অনেক কঠিন, খরচটা একটু বেশি আর কি। তাই বিকাল পর্যন্ত মেয়েটা চাকরি করছে, আমারও ওই দিন দিনের বেলায় ডিউটি ছিল। বিকালের সময় মেয়েটা ভাই আমারে বলতেছে ভাই এখন আমি কই যাব? আমি বললাম তোমার ব্যাগ ট্যাগ তো সব আমার বাসায়, তা তুমি চাবি নিয়ে আমার বাসায় যাও, আমার তো ডিউটি 10টা পর্যন্ত, দিনে 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি 10টার দিকে আসতেছি, যাও তুমি বাসায় যাও। তাই মেয়েরে বাসায় পাঠাইছি, ও তখন বাসায় আসছে। আসার পর আমি 10:30 বাজে তখন গার্ডে থেকে কাজ শেষ করে বাসায় আসছি। আসার পরে দেখলাম যে ভাই রে ভাই, বাসার মধ্যে যে সুন্দর তরকারির গন্ধ। আমি তো অনেক মাস বাড়িতে যাই না, এদিক দিয়ে কয়েক মাস বাড়িতে যাওয়া হয় না। এখন দেখি যে তরকারির গন্ধ, আমি তো বললাম কি তুমি তরকারি রান্না করছো? বলে হ্যাঁ। দেখলাম যে রে ভাই আমার ওই মেয়ে নিজের টাকা দিয়ে বাজার করে আনছে, বাজার করে আইনা মাছ টাছ দিয়ে এমন রান্না করছে, আমি সেদিন এমন খানা খাইলাম,
ওর হাতের রান্নাও এত স্বাদ, তা আর বলার মতো না। তো খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমি বললাম এখন কী করবা, রাত তো অনেক হয়ে গেছে, তাই তুমি নাইলে রুমে থাকো, আমি আপাতত বাড়িওয়ালা রুমে গিয়ে থাকি। মেয়ে বলে যে না ভাইয়া কোনো সমস্যা না, আমি পাক করে থাকি, আপনি নাইলে রুমে থাকেন। তো আবার পাকঘরেরও দরজা আছে, তাই মেয়ে পাকঘরে ঘুমাইলো, আমি তখন মানে আপনার মেন রুমে ঘুমাইলাম। তো রাতটা কেটে গেল, সকালবেলা আবার তার সাথে ডিউটিতে গেলাম, সেও ডিউটিতে করলো, আমিও ডিউটি করলাম। সে অবশ্য সকালবেলা চলে গেছে, আমি আপনার 9টার দিকে গেলাম। তো এরপরে মেয়ের জন্য বিভিন্ন জায়গায় বাসা খুঁজতেছি। নতুন মেয়ে তো কোনো মানে আপনার মাসেরও মাঝামাঝি সময় কেউই আসলে তারা বাসা দিতে রাজি না। মাসের মাঝামাঝি সময় বাসা কোথায় পাবে? গার্মেন্টসে যত মেয়ে আছে সবাইরে বললাম যে তোমাদের রুমের মেয়ে লাগবে কি না। অনেকে আবার মেস সিস্টেম করে থাকে, মেসের মতো করে থাকে, ওদেরকে বললাম যে তোমাদের এখানে মেয়ে লাগবে কি না, মানে রুমমেট লাগবে কি না। না, ওরা কেউই আসলে মেয়ে নেবে না, রুমমেট নেবে না। তো পরে আমি বেকাদায় পড়ে গেলাম যে মেয়েটার আমি কোথায় রাখবো ভাই বলেন। এই করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রাখলাম। 5 দিনের দিন একদিন আমার বাড়িওয়ালা আমার রুমের ভিতরে হঠাৎ করে আসছে, আইসা আমারে বলে যে ফারভেজ এটাকে। মেয়ে আমার সাথে খাটের উপর বসে আছে। এখন তো ভাই আমি আটকে গেছি, আমি যদি বলি আমার এলাকার মেয়ে কাজের জন্য আসে, মেয়ে 5 দিন আমার রুমে ছিল, বাড়িওয়ালা তো আমার একটা হেনস্থ করবে, আমার একটা ক্ষতি করবে। আমি তখন বাড়িওয়ালার সামনে বসলাম যে আমার ওয়াইফ আসছে দেশ থেকে। পরে বলে ও আচ্ছা, আর বস্তিতে তো অনেকে অনেক কথাবার্তা বলা বলি করে যে তুমি নাকি কোত্থেকে মেয়ে নিয়ে আসছো। আমি বললাম যে না বা এটা আমার বাড়ি থেকে আমার মেয়ে, আমার এই কী বল আমার বউ আসছে। তেই বলে উনি তখন চলে গেল। চলে যাওয়ার পরে মেয়েটা আমারে বলতেছে এটা আপনি বললেন কেন? আমি বললাম আরে বোকা, আমি এটা না বললে যদি এখন বলি যে এটা আমার আমি যদি বলি তুমি আমার কাছে কাজের জন্য আসছো, আমার এলাকার মেয়ে, তাই এই বাড়িওয়ালা যে খারাপের খারাপ, ওই এলাকার লোকজন ধরে তোমার এখন আমার ক্ষতি করবে। তাই মেয়ে তখন বলে যে আচ্ছা ঠিক আছে। এইভাবে 5 দিন 6 দিন কেটে গেলাম। একটা সময় চিন্তা করি যে রান্নাবান্নাও ভালো করে, খাবার দাবারও ভালো আমারে করে দেয়, সবই তো ঠিক আছে, তাইলে আর এই মেয়েরই আমার বাইরে রাখার দরকার কি? ওই যেহেতু পাকঘরে থাকে, আমি তো রুমের মধ্যে থাকতেই আছি, বউ হিসেবে আমি তারা রাইখেই দিই। এতে আমার সুবিধা হলো, আমার জামা কাপড়ও ধুয়ে দিতেছে, আমার রান্নাবান্নাও করে দিতেছে, আমার সব কাজই তো হইতেছে। তাইলে তো ভাই ওরে আর আমার সারার দরকার নেই, আমি সারবো না। এই বলে আমি তখন তারে ছাড়লাম না, না ছেড়ে তারা আমি বহু পরিশ্রম আমার এখানে রাইখে দিলাম। তো বুঝতেই আছেন যে আমি যতই ওয়াদা করি, যতই শপথ করি, যাই করিতে এরকম একটা সুন্দরী মেয়ে মহিলা আমার ঘরে আসে, কয়দিন নিজেরা ঠিক রাখা যায়। এইরকম করতে করতে মোটামুটি মেয়েটার সাথে আমার এক ধরনের সম্পর্ক তখন হয়ে গেল। মানে ওই ওয়াদা টোয়াদা সব ভুলে বাসার মধ্যে হয়ে গেল। আমরা তখন এক খাটেই ঘুমাইতাম, এক খাটেই থাকতাম। এরকম করে প্রায় 3-4 মাসের মতো কেটে গেছে। 3-4 মাস পরে আমি আবার এদিক দিয়ে বাড়িতেও গেছি, 2বার বাড়িতে গেছি। আমার বাড়িতে যে আমি বিয়ে করছি, আমার বউ আছে, বাচ্চা আছে, এটাও কিন্তু এই মেয়েটা জানে। এরপরে হইলো কি, আমি তখন এই মেয়ের নিয়ে, এই মেয়ে আমার তখন 3 মাস পরে বলতেছে যে চাঁদনি, আর কি ওর নাম চাঁদনি, তা আমারে বলতেছে যে তুমি আমারে বিয়ে করো, আমার সাথে এতদিন ধরে এই রুমের ভিতরে আসো, আমার সাথে খারাপ সম্পর্ক করতেছো, তুমি আমারে বিয়ে করো। এখন আমি বিপদে পড়ে গেছি। আমি যদি তারে বিয়ে নাও করি, ধরেন আমি তারে বিয়ে করলাম না, এই বাড়িওয়ালা থেকে শুরু করে আশেপাশের এলাকার সমস্ত লোকেরা বা অফিসেরও সবাই জানে যে আমার বউ, অফিসে যে লোকেরা আছে তারাও জানে এটা আমার বউ। এখন আমি যদি তারে বিয়ে না করি, সে যদি সবার কাছে বলে দেয়, চাকরি দেওয়ার নাম করে আইনা আমি তার সাথে এতদিন পর্যন্ত, এত মাস পর্যন্ত অবৈধ সম্পর্ক করছি, আমার তো ভাই চাকরিও যাবে, আর এখানে আমার থাকাও হবে না, বাড়িওয়ালাও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। তাইলে এখন আমি কী করবো? আমি তো ভাই মহাবিপদে পড়ে গেছি। হায় হায় আল্লাহ, এখন আমার কী উপায়? আমি এখন কী করব? এই মেয়েরে না পারি ছাড়তে, না পারি আমি রাখতে। তখন তারে বুঝাইলাম যে আমরা একটা ভালো জায়গায় যাব, সামনে তো ছুটি আছে, এই সামনের ছুটিতে আমরা একটা ভালো জায়গায় ঘুরতে যাবো, ওইখানে গিয়ে তোমার বিয়ে করবো। এই আমারে বলে যে না আমি বিয়ে করেন, আমার চাপ দিতেছে। চাপ দিতে দিতে একটা পর্যায়ে এই মেয়ে তখন করলো কি, কই থেকে হুজুর একটা ঠিক করে নিয়ে আসছে, আইনা আমারে বলে যে আপনি আমার বিয়ে করেন, সামনে তো আমাদের ছুটি, মানে কালকে থেকে আমাদের গার্মেন্টস ছুটি, আজকে বিকালে গার্মেন্টস থেকে আসার সময় হুজুর নিয়ে আসছে, আপনি আমার বিয়ে করেন, আমরা কালকে কক্সবাজার যাব, আপনি আমার বিয়ে করেন, কক্সবাজারে খরচ আমার। এই মেয়ে আবার 2-3 মাসে যা বেতন টেতন পাইছে ওগুলো আবার নিজের কাছে রেখে দিছে। পরে সে আমার কী করলো, ওই রাতের মধ্যে হুজুর ডেকে কলমা করে বিয়ে করলো। পরের দিন সকালবেলা আমার রওনা দিল কক্সবাজার যাবে। আমি বললাম আমারে বোকা, আমরা দিনের বেলায় যাবো না, আমরা রাতের বেলায় যাবো। দিনের বেলায় আমার নিয়ে এই আপনার চিড়িয়াখানা এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরলো ঢাকাতে। ঘুরার পরে রাতের বেলায় রাত 11টার বাসে, নন এসি বাসে আমরা তখন রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তাই বাসে করে ওর সাথে কক্সবাজার যাইতেছি, আর আমার বউ তো আমার ফোন দিতেছে, কী ব্যাপার তুমি আসো না কেন? গার্মেন্টস ছুটি, আমি আবার আমার বউরে বলছি গার্মেন্টস ছুটি হবে, আমি বাড়ি আসবো। এখন বউ তো আমার ফোন দিতে আছে যে তুমি বাড়ি আসো না কেন?
আমি আমার বউরে বললাম যে দেখো আমি আসতেছি না, তার কারণ হচ্ছে এখন গার্মেন্টসে আবার ওভারটাইম করা লাগতেছে, যে ছুটি দিছে, ছুটি তো মানে যারা কর্মী আছে তাদের জন্য, যারা ওয়ার্কার, এখন আমরা তো গার্মেন্টসের সিকিউরিটি, এখন আমরা যদি চলে যাই তাহলে আমাদের গার্মেন্টস লুট হয়ে যাবে, এই জন্য কয়েকজনের ছুটি দিয়ে দিছে, মালিক আমার রাইখে দিছে, আমি যাইতে পারবো না। এইটা বলে আমি তখন আমার বউরে মোটামুটি একটু শান্ত করলাম, আমার বউ তখন শান্ত হয়েছে। তাই আমি তখন এই মেয়ের নিয়ে কক্সবাজার গেলাম। বিয়ে তো করেই ফেলছে, ওই যে হুজুর ডেকে বিয়ে আর কি, কোনো কাবিন টাবিন তো আর না, আর ওই তো কাবিন করেও নাই, হুজুর ডেকেও বিয়ে করছে। পরে তারে নিয়ে কক্সবাজার গেলাম। যাওয়ার পরে সকালবেলা কলাতুলিতে নামছি আপনার একদম ভোরে ভোরে। নামার পরে হাতে তো টাকা পয়সা এত বেশি না, আমি আমার বউয়ের জন্য টাকা পাঠিয়ে দিছি, বাড়ি যাব এই জন্য বউরে টাকা দিয়ে দিছি, অল্প কিছু টাকা সাথে রাখছি আর সব টাকা বাড়িতে পাঠিয়ে দিছি। তা এই ভিতরে ও আমারে নিয়ে আসছে, টাকা তো ওর, তা ও আমারে যেই টাকা বাসের মধ্যে হিসাব করে দিল, এই টাকাতে ঢাকা মানে আপনার কক্সবাজারে থাকাটা খুব টাফ, অন্তত 2 থেকে 3 দিন থাকলেও আরও বেশি খরচ আসবে। তা আমি চিন্তা করলাম কম দামি হোটেল কই পাওয়া যায়। তো একটা রিক্সা ড্রাইভারে ধরলাম, ধরে বললাম যে ভাই আমরা তো একটু মিডল ক্লাস মানুষ, আমি আর আমার বউ আসছিলাম, এখন যদি একটু কম দামে কোথাও পাওয়া যায় আর কি। তো সে কী করলো, মানে আপনার কক্সবাজার থেকে মোটামুটি একটু দূরে, মানে ভিতরে একটা রিসোর্টে একটা হোটেলে নিয়ে গেছে। হোটেলটা মাত্র আপনার বানাইছে, এখনও ওভাবে কাজ শুরু হয়নি, মানে গেস্ট ওভাবে নাই, 1-2 জন আছে আপাতত, যারা মানে আপনার চ্যাংরা পোলাপাইন আসে, গ্রুপিং করে অনেকেই ঘুরতে আসে না, ওই গ্রুপিং করা কিছু পোলাপাইন আছে। তো এত অ্যাভেলেবেল কিন্তু মানুষ নাই ভিতরে। তারপর আমি বললাম যে ঠিক আছে তাইলে আমি এটা ভাড়া নিব। তো ভাড়া নিলাম, ভাড়ার টাকাও কম। তাই আমরা কি করলাম, ওই সারাটা দিন ঘুমাইলাম। বিকালবেলা একটু বিচের পাড়ে গেলাম, আবার এখান থেকে বিচ অনেক দূরে, যাওয়াটা অনেক কষ্ট। তাই বিচের পাড়ে গিয়ে ঘুরে টুরে রাতে এসে আবার ঘুমাইলাম। ওই রাতে আবার ও আর আমি একসাথে ছিলাম, আমাদের অনেক আদর ভালোবাসা। রাত্রেও বাবার বাসরঘর তৈরি করছে, ফুল টুল দিয়ে বাসরঘর তৈরি করছে, ওই রাতে আমি ওর সাথে ছিলাম। তো এখানে একটা বিষয় কি, আমি যাওয়ার সময় আমার মোবাইল ফোনটা চার্জে নিতে ভুলে গেছিলাম, মানে ফোনটাতে চার্জ দেবো, চার্জারটা নেই। তো যার কারণে আমার মোবাইলটা আমি তখন চার্জ দিয়েছিলাম ওই যে হোটেলে ছিলাম, ওই হোটেলের আপনার রিসিপশানে, ওনাদের যে রিসিপশান আছে ওই রিসিপশানে আমি তখন আমার মোবাইল ফোনটা চার্জ দিয়ে দিয়েছিলাম ওনাদের চার্জার দিয়ে। আমি আবার চার্জার নিতে ভুলে গেছি, আমার মোবাইলটা আমি তখন ওইখানে চার্জ দিছি। তো ওর মোবাইলে কিন্তু আবার চার্জার, আবার ওর মোবাইল দিয়ে কিন্তু আমার মোবাইলটা চার্জ হয় না, মানে এই হালিমার এই কী বলে চাঁদনের মোবাইল দিয়ে চার্জার দিয়ে আমার মোবাইলটা আবার চার্জ হয় না, এই জন্য আমি তখন ওইখানে চার্জ দিছি। দেওয়ার পরে 2 দিন পর্যন্ত ছিলাম, 3 দিনের দিন চলে যাব। তো আমি আবার ওই যে ওনাদেরকে 1 দিনের ভাড়া দিছি, বাকিটা বললাম যে যাওয়ার সময় দিব। লোকগুলোর সাথে পরিচয় হয়ে গেছে, এরা আবার আমার রুমে আসছে, আমার রুমে বসছে। ম্যানেজারে যেহেতু ধরেন এটা একটা বাসার মতো, মানে হোটেলটা ছিল একটা প্রায় বাসার মতো, ধরেন আপনার ওই ম্যানেজার আবার আমার রুমে আসে, আমার সাথে গল্প গুজব করে, আমার ওয়াইফের সাথে দুষ্টামি করে, একটু বাসার মতো পরিবেশ হয়ে গেছে। যেহেতু আপনার হোটেলে মানুষ কম, মানুষজন ওভাবে নেয়, মানুষজন কম, যার কারণে আমাদের সাথে হয়ে গেছে। 2 রাত পরে আমি তখন রওনা দিলাম যে চলে যাব। হিসাব করে আমি ওনারা টাকা দিলাম। টাকা দেওয়ার পরে উনি আমার বলতেছে কত দিলেন? আমি বললাম দিলাম তো, এই যে হোটেল ভাড়া যা আসছে তাই তো দিলাম। পরে আমারে বলে হাওলাতে টাকাটা দেন না, যেটা হাওলাত নিয়ে গেছেন। আমি কি ভাই কী বলেন, হাওলাতে টাকা নিব কি? আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা হাওলাত নিই নি। কী বলেন, আপনার না 1 লাখ টাকা হাওলাত নিলেন? আমারে বলতেছে এই কী রে ভাই, আপনি কী বলেন? আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিতে যাবো কেন? পরে বলে ভাই কী বলেন এটা? এই যে আমার এই সাক্ষী আছে, ওর যে মানে হোটেলের রুম বয় যে আর কি, রুম পরিষ্কার করে একটা ছেলে, রুম বয় মানে ক্লিনার আর কি, এ বলতেছে ও তো সাক্ষী আছে। ওরে জিজ্ঞেস করেন, এই হেলাল তুই বল। এই তখন বলে হ্যাঁ ভাই, আপনি তো আমার সামনে টাকা নিলেন, বসের কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিলেন আপনি। কী বলেন রে ভাই, আমি 1 লাখ টাকা কই থেকে নেব? আমার বউ বলে এগুলো আপনারা কী বলেন? উনি 1 লাখ টাকা আপনার কাছ থেকে কেন নেবে? আপনি আমাদের বাসায় গেছেন, আমাদের রুমে গেছেন, আপনি আড্ডা মারছেন, আমাদের সাথে এত ভালো ব্যবহার ছিল আপনার, আপনি এত ভালো লোক ছিলেন, এখন আপনি এগুলো কী বলতেছেন? আমরা কি আপনার কাছ থেকে আমরা টাকা নিছি? আপনি এগুলো ফালতু কথা বলবেন, আপনি চলেন। আমার বউ তখন বলে যে চলো জায়গা। উনি তখন আমার সামনে দিয়ে দাঁড়ায় বলে যে টাকা দিয়ে যাওয়া লাগবে। আমি বললাম ভাই আমি কিন্তু পুলিশ ডাকবো, লোকজন ডাকবো, আপনি কি মনে মক্কল পাইছেন মিয়া? আমি ঢাকাতে আনসারে চাকরি করি, আমি একজন আনসার সদস্য, আপনি আমারে কি মনে করেন মিয়া? আমি ঢাকাতে আনসারে চাকরি করি, আপনি আমার এখানে ফাঁসাইতে আসছেন, আমি লোকজন ডাকবো। পরে বলে ভাই লোকজন ডাকবেন, ঠিক আছে, তো আসেন একটু আপনার সাথে আগে একটু গোপনে কথা বলি। এই বলে সে আমার বিল্ডিংয়ের যেই সিঁড়ি ছিল সিঁড়ির নিচে নিয়ে গেছে। আমার বউ তখন গেটে দাঁড়ায় আছে। সিঁড়ির নিচে যাওয়ার পরে সে আমার মোবাইলে এক ভিডিও দেখাইলো কি আমার বউর সাথে আমার রাতের বেলায় যে সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের পুরো ভিডিওর কাছে। পরে ভিডিও পাইয়া তো আমি অবাক, এই ভিডিও আপনি কেন করলেন? বলে ভাই শুধু তাই নয়, এটা আপনার ওয়াইফের নাম্বার না, ওর মোবাইলে
আমি বললাম হ্যাঁ এটা আমার ওয়াইফের নাম্বার। বলে আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, আপনি আপনার ওয়াইফকে কী বলছেন আপনার গার্মেন্টসে আপনার সিকিউরিটি চাকরি করেন, আপনার গার্মেন্টস এখন ছুটি হয় নাই, আপনি গার্মেন্টসে আসেন, ঢাকায় আসেন, কিন্তু আপনি মেয়ে নিয়ে কক্সবাজারে। হ্যাঁ যে ভাই আপনি কি আমার বউরে বলে দিয়েছেন? বলে না বলি নাই। আমি বলছি ভাই ব্যস্ত আছে, ভাইয়ের ফোনটা আমি একটু রিসিভ করছি, আমিও ঢাকাতে। পরে আপনার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনাদের ছুটি হয় নাই, আপনাদের গার্মেন্টস ছুটি হয় নাই, ছুটি দেয় নাই আপনাদেরকে? আমার স্বামী যে বাড়ি আসলো না, আমার স্বামী বললো গার্মেন্টস ছুটি হয় নাই, সবারই ছুটি দিচ্ছে, ওরা নাকি ছুটি দেয় নাই, ওই গার্মেন্টসে থাকবো। কি আপনিও গার্মেন্টসে ডিউটি করতেছেন? উনি বলে হ্যাঁ আমি আপনার বউর এইভাবে বুঝাইছি, ফিটিং দিছি, এখন আপনি আমার 1 লাখ টাকা দিয়ে আপনার বউ নিয়ে আপনি চলে যান, মেয়ে নিয়ে চলে যান, আপনার তো এটা বউ না, এটা তো আপনার মেয়ে। ভাই এটা আমার বউ। পরে বলে এটা যদি আপনার বউ হয়ে আপনার প্রথম ওয়াইফ এটার কথা তো জানে না, প্রথম ওয়াইফকে জানাই দিব ফোন দিয়া? আমি যে ভাই রাখেন, কি আমার প্রথম ওয়াইফরে জানাই দিবেন? কারণ আমার প্রথম ওয়াইফকে জানাইলে তো আমার উপায় নেই। হালিমা যদি কোনোভাবে জানতে পারে আমার তো মাথার খুলি উড়াই দিবে গুলি করে। আমি হালিমার মাথায়, আমার মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করছি আমি কোনো মেয়ের সাথে কোনোদিন খারাপ সম্পর্ক করব না। সে জায়গায় 3 মাস ধরে আমি এই মেয়ের সাথে খারাপ সম্পর্ক করছি এবং তারা একরকম বিয়ে করে তার এই জায়গায় আনছি। এগুলো তো হালিমা জানলে আমার আব্বা আমারই মেরে ফেলবে, বাড়িতে আমার বাপ মারেই মেরে ফেলবে, আমার তো আর বাঁচার উপায় নেই। আমি এবার কি করব? মানে মহাবিপদে পড়ে গেছি। এই লোকের পায়ে ধরে কান্না করতেছে যে ভাই আপনার পায়ে ধরি, আমার এত বড় ক্ষতি আপনি কইরেন না, আমার এত বড় মহা ক্ষতি আপনি করেন না, ভাই আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। উনি আমার এই ভুল, কিসের ভুল? কোনো ভুল টুল নাই, যা করছেন ঠিকই আছে। এরকম করতে করতে প্রায় ঘন্টা 2 মতো কেটে গেছে। হালিমা আমারে আপনার চাঁদনি আমারে বলতেছে কী ব্যাপার, আসো না কেন, চলো জায়গা। আমি বললাম আরে যাবো দাঁড়াও, আরে যাবো দাঁড়াও। এবার আমি নিজেই যাচ্ছি না। 2 ঘন্টা পরে আরও 2টা লোক আসছে, তারাও মোটামুটি, তারা এসে আমারে বলতেছে, আমার পাশে নিয়ে বলতেছে আপনার ওয়াইফকে রেখে চলে যান, টাকা দেওয়া লাগবে না। তখন আমি চিন্তা করলাম যে প্রথমত যে আমি হালিমারি আপনার চাঁদনিরে বিয়ে করছি, ওরে আমি আসলে পরিচয়টা দিব কি? ওরে তো আমি আমার বাড়িতে উঠাইতে পারবো না। ঢাকা শহরে যদি আমি রাখিও, কোনোদিন যদি আমার বউ জানতে পারে, সে তো আমাকে বাঁচায় রাখবে না, আমাকে মেরে ফেলবে। আমার বউ হালিমা যে ডিয়ারিং, হালিমার বাবা, হালিমা আমার মেরেই ফেলবে। তো এর থেকেও বরং হয় এখান থেকে বাইচেও গেলাম, হালিমের বোঝাটাও আমার কাঁধ থেকে নেমে গেল, হালিমের বোঝাটাও আর আমার কাছে রইল না, আর আমি ওই জায়গা থেকে বেঁচে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইব। এই কথা বললে স্বার্থপরের মতোই আমি তখন বললাম যে হালিমা তুমি থাকো, আমি একটু আসতেছি। এটা বললে ওরে আমি রিসিপশনে রেখে, ও আমারে বলে তুমি আমার নিয়ে আসো, আমার রেখে যেতেছো কেন এখানে? আমি বললাম তুমি থাকো, আমি আসতেছি। এই বলে ওরে এখানে রাখি আমি তখন আইসেই আপনার লম্পট। আবার উল্টা এই লোকে আমারে টাকাও দিছে, উল্টা আরও 5,000 টাকা দিয়ে দিছে আমার হোটেল থেকে, যে 5,000 টাকা নিয়ে যান আপনি। আমার 5,000 টাকাও দিছি, আবার আমার কাছেও হোটেল ভাড়াটা মিলে অনেক টাকা ছিল, ওইগুলো নিয়ে আমি তখন ডিরেক্টলি আপনার ঢাকার পথে রওনা দিলাম। গাড়ির মধ্যে বসে গেছি আর চিন্তা করতেছি কাজটা কি ভাই ভালো করলাম, কাজটা কি ভালো করলাম, কাজটা কেমনে করলাম, এই কাজটা কেমনে করলাম, কীভাবে করলাম, আমি এত খারাপ হয়ে গেলাম, একটা মেয়েরে বিক্রি করে দিয়ে আমি চলে আসলাম। মানে ভিতরটা কিন্তু তখন পুড়তেছে মেয়েটার জন্য, ভিতরে খুব কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট হইলেও আর কি করবো, আমি তো ফালাই দিয়ে চলে আসছি। গাড়িটা আস্তে আস্তে করে চিটংয়ের দিকে ঢুকলো, আমি জানালার পাশে বসে আছি। চিটাং থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকায় আসার পরে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি তখন গ্রামে চলে গেছি, গ্রামের বাড়িতে চলে গেছি। এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরেই, মানে গ্রামের বাড়িতে ব্যাগ ট্যাগ নিয়ে গেছি, যাওয়ার পরেই মানে আপনারা কি বলবো, গ্রামে ঢুকতেছি ওই সময় জানতে পারলাম আমার গ্রামের অবস্থা খারাপ, আমার বাড়ির অবস্থা খারাপ। আমি আর আমার বউয়ের ফোন টোন দিনে মোবাইলও চালু করে নেই, মোবাইল আমার চার্জও ছিল না, মোবাইল বন্ধ হয়ে রয়েছে। জানতে পারলাম আমার বউ আমার বাপেরে মারছে, মায়ের আমার বউ চলে গেছে। বাড়ির উঠান পর্যন্ত গেছি, আমার মা আমার ইশারা দিচ্ছে তাড়াতাড়ি পালায়া যা, তোর বউরে ফোন দিয়া কে জানে কি বলে দিছে, তুই এখান থেকে ভাগ, এখানে আসিস না। বাড়ির উঠান থেকে আমি আবারও মানে আপনার এরপরের বাসে আমি তখন আবারও রওনা দিলাম আমার ঢাকার দিকে চলে যাব। আমার মা আমারে বলছে বাড়িতে ঢুকিস না। পরে মোবাইল চালু করছি, করাইয়া পাশের ঘরের এক চাচির সাথে, মার সাথে কথা বলছি। এই মা আমারে বললো তোর বউয়ের কাছে কি জানি ফোন করে কি বলছে, তোর বউ তোর বাপেরে মাইরা টাইরা তার বাড়িতে চলে গেছে, তার বাপেরে দিয়া তোর নামে থানায় মামলা দিছে, সেও থানায় মামলা দিছে তোর নামে, তার বাপাও মামলা দিছে, তোর নামে মামলা, তোর পুলিশে ধরে নেব, তুই এখান থেকে ভাগ। ওইখান থেকে ভাইয়া তখন ঢাকা আসছে। ঢাকা আসার পরে প্রায় 3 দিন কেটে গেছে, 3 দিন পর্যন্ত কেটে গেছে, কোনো ঘুম নাই, খাওয়া নাই, খালি চিন্তা করতেছি আল্লাহ এটা আমি কী করলাম, আল্লাহ আমি এটা কী করলাম।
মানে 3 দিন শুধু ভিতরে ঝাকঝোক লাগতেছে, আল্লাহ আমি চাঁদনির এইভাবে বিক্রি করে দিয়ে চলে আসলাম, এভাবে করলাম। 3 দিন পরে আর নিজের বিবেকের সাথে যুদ্ধ করে পারি নাই ভাই। নিজের বিবেকের সাথে যুদ্ধ করে না পাইরা আমি সেখানকার আমাদেরই সিকিউরিটি এক লোক আছে ঢাকায় পরিচিত, ওনারা তখন বিষয়টা জানাইলাম। উনি আমার বলে, আরে কুত্তার বাচ্চা তুই এটা কী করলি, এই কাজটা তুই কেমনে করলি, এই কাজটা তুই কীভাবে করলি, তোর কি বিবেকে বাধা দিল না, তুই কি পাগল না তুই মাথা খারাপ, এই চল তুই আমার সাথে চল। এই লোকে তখন আমার নিয়ে কক্সবাজারে আসছে, আসার পরে থানাতে গেছে, যে মামলা দায়ের করছে, ওদেরকে ধরা মানে ওদেরকে খুঁজছে, ওদেরকে পায় নাই, ম্যানেজারও নাই, ওই ম্যানেজারের সাথে ওই ছেলেটাও নাই, অন্য লোক মানে এরা নাই। তারপরে পুলিশ মামলা নিয়ে গেছে, এরা খুঁজবে টুজবে বের করবে। তো ভাই আমরা তো গরিব মানুষ, আমার তো টাকাও নাই, আমি এটা নিয়ে আর দৌড়ি করি নাই। ওইটাভাবে মামলা টামলা করে আমি পুনরায় আবার চলে আসি আপনার এই ঢাকাতে। তাই ঢাকাতে আসার পরে ঢাকাতে বহু মাস ধরে আসি এবং থাকার একটা পর্যায়ে প্রায় 4 মাস ধরে ঢাকায় আসি। 4 মাস পরে আমার শ্বশুর তখন আমার বাবা তখন ঢাকায় আসছে। ঢাকায় এসে আব্বা আমার গালাগালি কইরা মাইরা টাইরা আমার আবার 4 মাস পরে ঢাকা থেকে গ্রামে নিয়ে গেছে। 4 মাস পরে গ্রামে নিয়ে গেছে। গ্রামে নিয়ে যাওয়ার পরে আমার বউরে আবারও, এতে অনেক কাহিনী আছে বা অনেক লম্বা ঘটনা না বলি, আমার বউরে আবারও হাতে পায়ে ধুইরা বুঝিয়ে শোনে অনেক কষ্ট করে আমার মেয়েটারে আর আমার বউরে তখন আবারও আনছে ফিরাইয়া। বউয়ের সাথে সংসার করতেছি, মনের ভিতর শান্তি নাই, মনটার মধ্যে বারবার আনচান করতেছি, এটা আমি কী করলাম, আমি কেমনে হালিমারে এই আপনার চাঁদনিরে বিক্রি করে দিয়ে আসলাম। 3 মাস পর্যন্ত গ্রামে ছিলাম, এই মনটারে বুঝাইতে পারি না। 3 মাস পরে আরেক বন্ধুর মাধ্যমে একটা চাকরি পাইছি ঢাকাতে। একটা বাড়ি আছে, বিশাল বড় একটা বাড়ি, তারা নাকি বিদেশে থাকে, ওই বাড়ির সিকিউরিটি গার্ড লাগবে, চাকরি পাইছি। তো আমার বউর কাছ থেকে বললাম, তো বউ তো আর আমারও বিশ্বাস করে না। আমার বউর কাছে মানে হালিমার কাছে আমি শান্তিতে নাই, হালিমার কাছেও শান্তিতে নেই, এবং হালিমার কাছে আমি বেশ কষ্টে আছি, শান্তিতে নেই। পরে হালিমার কাছ থেকে বুঝে শুনে দেন আমি আবারও ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আপনার ওই বাড়িতে চাকরির জন্য যাই। তো চাকরির জন্য যাই, ওই বাড়িতে কাগজপত্র জমা দেয়। জমা দেওয়ার পরে ওই বাড়িতে বসার পরে, এটা প্রায় আপনার 3 থেকে 4 মাস পরের ঘটনা। এই বাড়িতে তখন আমি চাকরি করি, আমার চাকরি হয়। এই বাড়িতে আমি প্রায় আপনার 1.5 থেকে 2 বছরের মতো চাকরি করি, 1.5-2 বছরের মতো চাকরি করি। তখন তারা এখানে বাড়ি বিক্রি করে দিবে, তারা চলে যাবে হচ্ছে সবাই বিদেশে, বাড়িটা বিক্রি করে দিবে কোনো এক ডেভেলপ কোম্পানির কাছে। তারা বিল্ডিং ভাঙে টেঙে নতুন বিল্ডিং উঠাবে, তারা তাদের লোক সেট আপ দিবে, পুরনো লোক রাখবে না। তখন আমার আবার ওই জায়গা থেকে আমি আরেকটা জায়গায় চাকরির জন্য দরখাস্ত করলাম। ওইটা ঢাকা থেকে মোটামুটি একটু দূরেই আছে। ওইখানে এক বয়স্ক লোক আছে, ওনার বাসায় চাকরি। সেখানে চাকরিতে কাগজপত্র জমা দিলাম, মালিকের সাথে কথাবার্তা বললাম। লোকটা একটু বয়স্ক ছিল, প্রায় 60-70-এর মতো বয়স। ওনার সাথে কথাবার্তা বললে চাকরিটা কি কনফার্ম হইয়া বাসায় আসছি। বাসায় এসে ব্যাগটা, ফোন নাম্বার আইডি কার্ডটা সব কিছু দিয়ে আসছি। এইসব আপনার বেডিংপত্র সব কিছু নিয়ে ওনার বাসায় গেছি। মানে ওনার বাসায় বলতে ওই যে গেটে যাওয়ার পরে যেদিন আমি চাকরিতে জয়েন করলাম, তার পরের দিনে ওই বিল্ডিংয়ের ভিতরে ওই মালিকের সাথে হঠাৎ করে আমার বউ চাঁদনির আমি দেখতে পাইলাম। চাঁদনির সাথে আমার চোখে চোখ পড়ে গেছে। চোখে চোখ পড়ছে, আমি ভাবলাম পিছনের দিকে দৌড় দিব, পিছনের দিকে দৌড় দিলাম না, জায়গার মধ্যে দাঁড়াই রইলাম। চাঁদনি আমাকে দেখার পর ওই লোকে বললো যে, ইশারা দিল, ওই লোক চলে গেছে। চাঁদনি তখন ঘরের ভিতরে ঢুকে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমি গেট থেকে পালাই যাব, এটা চিন্তা করে আমি তখন এই গেট থেকে পালাই গেছি। গেট থেকে পালাইয়া চলে গেছি, আপনার বাসায় চলে গেছি। ব্যাগটেক সব কিছু রেখে ওইখানে বাসায় চলে আসছে, অন্য একটা বাসায় চলে আসছে। সকালবেলা চলে আসছে, রাতের বেলা আমার একটা নতুন নাম্বার থেকে ফোন আসছে। আমি ফোনটা ধরছি, আমার বলে, দেখো ফোনটা কাইটো না, আমি চাঁদনি, তোমার আইডি কার্ড আমার কাছে আছে, তোমার ফোন নাম্বারও আছে, যদি ভালো চাও আমার সাথে কথা বলো, যদি খারাপ করো তাহলে তোমার ক্ষতি হবে। আমি তখনই চাঁদনির কাছে হাওমাও করে কান্না করতে শুরু করছি। চাঁদনি আমার ভুল হয়ে গেছে, চাঁদনি আমার অপরাধ হয়ে গেছে, চাঁদনি আমার অন্যায় হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমারে বলে, আমি তোমার সাথে দেখা করবো। আমি বললাম, না তুমি ওর সাথে দেখা করলে আমারে মারবা। ও বলে, মারবো না। আর এদিক দিয়ে তো বাড়িওয়ালা আমাকে ফোন দিছে, মানে ওই বিল্ডিংয়ের মালিকও আমারে ফোন দিছে যে, তুমি হঠাৎ চলে গেলা কেন, গেট টেট খালি রেখা, তোমার জামা কাপড় সব রেখে তুমি চলে গেছো কেন? আমি তোর এই বাড়ির মালিককে কোনো কিছু বলি নাই। এইভাবে 3 দিন পর্যন্ত তার সাথে আমার ফোনে কথা হয়। সে আমার বলে, তুমি আমার সাথে দেখা করো, দেখা না করলে তোমার বিপদ হবে, তোমার সমস্যা হবে। এইভাবে ধমক দেওয়ার পরে 3 দিন পরে তার সাথে আমি দেখা করতে গেছি। তার সাথে যেদিন আমি দেখা করতে গেছি, তার মুখের দিকে তাকায় আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, কান্না করতেছি। ওইখানে একটা পার্কের মধ্যে বসছে। আমার বলে, কাঁদতেছো কেন? আমি নিচের দিকে তাকাইছো। আমারে বলে, আমার এটা বিক্রি করে দিয়ে আসছো।
তুমি না বললা তুমি আসতেছো, তুমি বললা তুমি যাবা আর আসবা, এরপরে তুমি আর আমার কাছে আসলা না। পা ধরে কান্না করেছে, চাঁদনি আমার মাফ করে দাও। আমি এরপরে আবার ওই সে এলাকাতে গেছি, আমি পুলিশ লয়ে গেছি, সেখানে তোমার আর পাই নাই। আমি পুলিশ নিয়ে গেছি, আমার ঢাকা থেকে লোক নিয়ে গেছি, আমি মামলা করছি, আমার মামলার কাগজগুলো পর্যন্ত আছে, তুমি চাইলে দেখাতে পারবো, কিন্তু আমি আর তোমারে পাই নাই। ও আমারে বলতেছে তুমি আমারে বিক্রি করে দিছ, এরপরে আর পাইবা কেমনে? তারা তো আমার আরেকটা হোটেলে বিক্রি করছে। ওই হোটেলে এখন যে বাড়িতে তুমি চাকরিতে আসছো, ওই বাড়ির মালিকে আমারে দেখে, উনিও খারাপ কাজ করতে যায়, আমারে দেখে, দেখার পরে বাড়ির মালিক বলল যে তুই এখানে এত সুন্দর চেহারা, কান্না করস। তখন আমি বললাম আমার স্বামী আমার এমনি এমনি আমার কাহিনীগুলো ওনারে বলছি। বলার পরে এই লোকের মায়া লাগছে, সে আমারে বলে তোর তো বিয়ে করতে পারবো না, আমার বউ বাচ্চা আছে, তারা তো বিদেশে থাকে, আমার একটা রক্ষিতা দরকার, যে রক্ষিতাটা আমার সাথে থাকবে, আমার সেবা যত্ন করবে, তারে আমি মাস শেষে টাকা দিব, বউয়ের মর্যাদা দিয়ে রাখবো, তুই যদি আমার সাথে যাস। তারপরে রক্ষিতা হিসাবে আমি ওনার সঙ্গে ঢাকায় চলে আসি। আজকে প্রায় বহু মাস ধরে উনি রাখছে ওনার বাসায়, কোনো কিছুর অভাব দেয় নাই। আমার গ্রামের বাড়িতে বিল্ডিং বানিয়ে দিছে, ঘর বাড়ি বানিয়ে দিছে, আমার আব্বারে লক্ষ লক্ষ টাকা দিছে, আমারও লক্ষ লক্ষ টাকা দিছে, আমার কোনো চাওয়া উনি অপূর্ণ রাখে নাই। তুমি এই বাড়িতে সিকিউরিটিতে চাকরিতে আসো, তোমার দেখলে আমার একটু ভালো লাগবে। আমি বলছি দেখো আমি যাইতে চাই না। ও আমারে বললো তুমি আসো, তুমি কষ্ট পাইও না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে এমন কিছু আমি করবো না। পরে ওর সাথে আমি আবারও ওই বাড়িতে সিকিউরিটির চাকরি নিলাম। রাতের বেলায় আমি পাহারা দিই বাড়ি, ও বারান্দায় বসে বসে আমার দিকে তাকায় থাকে। আমি চিন্তা করছি যাই হোক আমি ওরে বিয়ে করবো, আবার ওরে বিয়ে করব। আমি ওরা আবারও বিয়ে করব, আমার আগের বউরে জানাবো। তে আমারে বিয়ে করতেও রাজি না, আমারে বলে না বিয়ে করব না। তো শেষ পর্যন্ত আমারে বলে তুমি এখানে ঢাকাতে চাকরি করে কি করবা, তুমি বিদেশ চলে যাও, আমি তোমার টাকা দিই, তুমি বিদেশে যাও। তে আমার ইচ্ছা ছিল না, ওই সম্পূর্ণ জোর জবস্তি করে টাকা পয়সা ম্যানেজ করে আমারে ও সৌদি আরবে পাঠায় দেয়। আজকে প্রায় 4 বছরের মতো, আমি 4 বছরেরও বেশি হবে, 2019 সালে আসছি। আমি আসার পরেই করোনা হয়েছে। তাই আমি এই মুহূর্তে সৌদি আরবে আসি। আমার বউকে আমি সব কিছু বলছি, আমার বউ রাজি আছে। আমার বউ বলে ঠিক আছে, ওনার যদি এরকম হয় তুমি ওনারে বিয়ে করো, রক্ষিতা একটা মেয়ে থাকতেছে, তার বিয়ে করো। আমি ওরা হাতে পায়ে ধরে বলছি, খুবভাবে বলছি ওরা বিয়ে করে না, ও আমারে বিয়ে করবে না, মানে বিয়ে করে না। তো কত কিছুদিন ধরে আমারে বলতেছে। আমি আপন বলে একটা ছেলে আছে, ওনার গল্পগুলো শুনে আমার ভালো লাগে, আমার জীবনের অনেক পার্ট ওনার সঙ্গে মিলে যায়। লোকটার আমার খুব ভালো লাগে, তার গল্প আমি শুনি। তা আমি আপনার চিনতাম না, ওর মাধ্যমে আমি আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে বাইর করি, এবং আমি কিন্তু আপনার সাবস্ক্রাইবার না, আপনার গল্প শুনিও না, কিন্তু ওর মাধ্যমে আপনার সুনাম শুনে আপনার গল্প শুনতে আসছি, বা আপনার 2-1টা গল্প শুনলাম। শেষ পর্যন্ত আপনাকে আমি ওর মাধ্যমে অনুরোধ করে, আমি ওর ক্ষতি হোক এটা চাই না, ওর কোনো ঠিকানা আমি আপনাকে দিতে চাই না, ওর আমি অনেক ক্ষতি করছি আর করতে চাই না। শুধু বলতে চাই যে ও যদি আমার এই গল্পটা শোনে, ও যদি আমার এই গল্পটা শোনে, ওরা আপনি একটু বইলেন, ও হয়তো আমাকে এখনও দোষ দিতেছে, আমি দোষারোপ না, আর আমি ওরে ফিরে পেতে চাই। আমার মেয়ে আছে, আমার পরে আরেকটা ছেলেও হয়েছে, আমার 1 ছেলে 1 মেয়ে আছে, আমি ওরে বিয়ে করতে চাই। ওরে রক্ষিতার জীবন শেষে যেন আমার কাছে আসে। আজ আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, 2টা বউ আমি ঠিকমতো খাওয়াইতে পারবো। ওই যদি আপনার গল্প শোন, আপনি একটু অনুরোধ করে বলবেন যাতে ও আমার এই বিয়েটা করে, আমি ওর সাথে থাকতে চাই। এইটা হচ্ছে আপনার কাছে আমার আকুল আবেদন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই পারভেজ হোসেনের জীবনের এই কলিজা কাঁপানো করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা আমার খুবই কষ্ট লেগেছে। শেষ পর্যন্ত পারভেজ ভাই আমাকে বললো আমি যেন চাঁদনিকে বলি, চাঁদনি যেন তার জীবনে ফিরে যায়। আমি পারভেজ ভাইয়ের ইমেলের কোনো রিপ্লাই দিই নাই, শুধু গল্পটা নিয়েছি এবং গল্পটা রেকর্ড করে আপনাদেরকে শুনিয়েছি। এখন আপনাদের কি মনে হয় যে চাঁদনি পারভেজের কাছে ফিরে যাওয়া উচিত, বা চাঁদনি পারভেজের কাছে ফিরে গেলে ভালো থাকবে? অলরেডি পারভেজের বউ সন্তান আছে, নাকি চাঁদনি যেখানে আছে তার সেই স্থানটাও নষ্ট হয়ে যাবে? আমি ঠিক জানি না। এজন্য আমি উনি আমাকে চাঁদনির সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম দেয় নাই, শুধু আমাকে বলেছে আমি যেন চাঁদনিকে অনুরোধ করি। তা আমি চাঁদনিকে সেই অনুরোধ করতে পারি না। আমার জায়গা থেকে আমার কাছে কেন জানি একটা কথাই মনে হয়, চাঁদনি যেন সেই বয়স্ক লোকটাকে বুঝিয়ে শুনিয়ে অন্তত কাবিন না করে একটা হুজুর ডেকে কলমা পড়ে সেই লোকটার সঙ্গে থাকে, এটাই চাঁদনির জন্য ভালো হবে, যেহেতু বহু বছর ধরে এই লোকের সাথে চাঁদনি অবৈধ সম্পর্ক করে যাচ্ছে।
ফারভেজের কাছে ফিরে আসলে চাঁদনি ভালো থাকবে এই নিশ্চয়তা আমি দিতে পারি না, কারণ অলরেডি ফারভেজের বউ বাচ্চা আছে। হয়তো ইমোশনাল হয়ে ফারভেজের বউ রাজি হয়েছে, শেষে হয়তো এই চাঁদনি তার বর্তমান জায়গাটাও হারাবে। আমার কাছে এটা মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন। চাঁদনি এবং ফারভেজ দুজনে আপনার কমেন্টগুলো পড়ে তাদের জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।